নমস্কার, শুভ সন্ধ্যা। দেখতে দেখতে তৃতীয় পর্বে পা রাখল পত্রপাঠ অনুষ্ঠান। পত্রপাঠ অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন। আমি ভীষণভাবে আপ্লুত আপনাদের ভালোবাসায়। প্রথম সপ্তাহের চিঠি যখন আমরা শুরু করেছিলাম, সেটা ছিল মে মাসের ৩ তারিখ। সেই ৩ তারিখের চিঠির পর থেকে আরো ২টো সপ্তাহ আমরা পার হয়ে এসেছি। এই সপ্তাহের চিঠির বিষয়, মায়ের ঠিকানা কেন এখন বৃদ্ধাশ্রম। এ নিয়ে আজকের চিঠির বিষয়। এবং আমি ভীষণভাবে আপ্লুত এই কারণেই, আমার প্রথম সপ্তাহে যে চিঠি ছিল, সেই চিঠিতে আমার বন্ধুরা যারা চিঠি লিখেছিলেন, সেই সংখ্যাটা ছিল মাত্র 11। পরবর্তীকালে, অর্থাৎ পরবর্তী সময়ে 17 তারিখের আজকের চিঠিতে সেই সংখ্যাটা অনেকখানি বেড়ে গিয়েছে এবং গত সপ্তাহে চিঠির সংখ্যাটা ছিল 16। আপনাদের সকলকে আবার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা সাথে থাকার জন্য, কৃতজ্ঞতা আমায় চিঠি লেখার জন্য। আজকে অস্বাভাবিকভাবে চিঠির সংখ্যাটা কিন্তু যথেষ্টই বেশি। আমায় চিঠি লিখেছেন 24 জন বন্ধু। আমি আর 24টি চিঠি পাঠ করব, আপনাদের পাঠানো চিঠি। মায়ের ঠিকানা কেন বৃদ্ধাশ্রম। সত্যি তো, মা বাবা যারা আমাদের বড় করে তুললেন, তাদের ঠিকানা কেন বৃদ্ধাশ্রম হবে? এই প্রশ্নটাই বারে বারে ঘুরে ফিরে যাচ্ছে আমাদের মধ্যে, আমরা দেখছিও তাই। মায়েরা বৃদ্ধাশ্রমে কেন? এই যন্ত্রণা, এই কষ্ট আমাদের চোখে দেখতে হচ্ছে, মায়েদের কষ্ট দেখতে হচ্ছে। এ যেন এক যন্ত্রণার, এই যন্ত্রণা থেকেই আমরা কি বেরিয়ে আসতে পারি না? কেন মা বাবা কেন বৃদ্ধাশ্রমে থাকবেন? এই প্রশ্নটাই আমরা রাখতে চাইছি এবং সেই বিষয় নিয়ে চিঠি লিখেছেন, মতামত দিয়েছেন, তাদের একদম ব্যক্তিগত মতামত, নিজস্ব মতামত। মায়ের ঠিকানা কেন আজ বৃদ্ধাশ্রম। আমি প্রথম চিঠি পড়া শুরু করব। প্রথম যে চিঠি আমার কাছে এসেছে, লিখেছেন নীলাদ্রি শাখা, অমরকানন, বাঁকুড়া থেকে। প্রিয় পত্রপাঠ, সময়োপযোগী বিষয় চয়ন করিবার জন্য ধন্যবাদ। মা এক অক্ষরের শব্দটির মধ্যে সুবিশাল ব্যাপ্তি লুক্কায়িত আছে। তাহাতে রহিয়াছে জগৎ সংসারের জন্য লাবণ্য, রহিয়াছে কমনীয়তা, আছে আমৃত্যু সমহারে স্নেহ বাৎসল্য। মাদের জীবনের অভিধানে কোনরূপ লকডাউন বলিয়া শব্দ খুঁজিয়া পাওয়া যায় না। আমরা সন্তানেরা পরিণতি লাভ করি মা বাবার দ্বৈত ভূমিকায়, বাহ্যিক ও আভ্যন্তরীণ ঘাত প্রতিঘাত হইতে রক্ষার মাধ্যমে। বাতের ব্যথায় কাবু হইয়াও মা শারদা ভোজনের পর সকলকে হাস্যমুখে একখিলি করিয়া পান বিতরণ করিতে ভুলিতেন না। বিদ্যাসাগর মহাশয় মাতৃভক্তি দেখাইয়াও নিজের পরিবার ও কর্মের প্রতি কোনরূপ অবহেলা করেন নাই। কষ্টার্জিত সম্পদ মনুষ্যকে বিনয়ী ও বিবেকবান করিয়া তোলে। বর্তমান সমাজে যেখানে উহা বিদ্যমান, সেখানে বৃদ্ধ বয়সে মাতা পিতারা পরিবারের সহিত শান্তিতেই থাকে।
কিন্তু বর্তমানে তথাকথিত শিক্ষিত মানুষ আত্মকেন্দ্রিক ব্যস্ত জীবনের পূজাপাঠ করিয়া ভোগবাদী জীবন দর্শনকে আদর্শ করিয়াছেন। ফলশ্রুতিতে তাহাদের জীবন হইতে বিবেক ও আবেগ বিসর্জিত হইয়াছে। যৌবনের রঙ্গিনতা ও অর্থের নেশায় উন্মত্ততা বেমালুম ভুলিয়ে দেয় রৌদ্র ছায়ায় প্রতিপালন করা প্রতিপালকদের কথা। জীবন সায়াহ্নে মা বাবার স্থান হয় বৃদ্ধাবাস নামক কয়েদখানায়। কিছু ক্ষেত্রে ভাগের মা হইয়া সংসারে উচ্ছিষ্টের ন্যায় নরকবাস করিলেও সন্তানদের জন্য মঙ্গল কামনা করিতে কার্পণ্য করেন না। তবে ওই সকল হৃদয়হীন সন্তানদেরও মনে রাখা দরকার, মা বাবার প্রতি ঐরূপ অবজ্ঞা প্রতিবিম্ব হইয়া প্রতিফলিত হইতে পারে তাহাদেরও বৃদ্ধকালে। গৃহ হইতে সন্তানের দ্বারা বিতাড়িত হইয়াও বিচারালয়ে বিচারকের নিকট অভিযুক্ত সন্তানের জন্য প্রাণ ভিক্ষা করেন অত্যাচারিত বৃদ্ধ মা বাবা। এরই নাম কি অপার মায়া আর স্নেহ ভালোবাসা? আবার ক্ষেত্রবিশেষে কয়েক শ্রেণীর মা বাবা সমাজের কেউকেটা করার আশায় নিজ সন্তানদের ইঁদুর দৌড়ে সামিল করাইয়া থাকেন। সন্তানেরা কর্মব্যস্ত হইয়া প্রবাসী স্ত্রী সন্তানদের সহিত তথাকথিত প্রতিষ্ঠিত জীবন অতিবাহিত করেন। উক্ত ক্ষেত্রে মা বাবারা বৃদ্ধাবাসে থাকার ক্ষেত্র নিজেরাই তৈয়ারি করিয়া আফসোস করিয়া থাকেন। চিঠিটি লিখেছেন নীলাদ্রি সখা, অমরকানন, বাঁকুড়া থেকে। পরবর্তী চিঠি 10ই মে, দ্বিতীয় পত্রপাঠের দিনটি ছিল মাতৃদিবস। এই মাতৃদিবসে সারাদিন মনটা ছিল মা মা। এর মধ্যে রাত্রিতে ছিল তোমার পত্রপাঠের লাইভ শ্রোতা হবার অদম্য আকাঙ্ক্ষা। তুমি তোমার গম্ভীর সম্মোহিনী মিষ্টি কণ্ঠে পাঠ শুরু করে পত্রের বর্ণগুলিকে বৃষ্টি সিঞ্চন করে সুরেলা করে তুলছিলে ও নৃত্যের তালে তালে তাদের এগিয়ে নিয়ে চলেছিলে। আমরা শ্রোতারাও তোমার সঙ্গে একই তাল ছন্দে চলছিলাম। শুনতে শুনতে আলাপ বিলম্বিত দ্রুত পেরিয়ে ঝালাতে প্রবেশ করবার সময় পরবর্তী পত্রপাঠের বিষয় মায়ের ঠিকানা কেন আজ বৃদ্ধাশ্রম, এটাই জানতে পারলাম। তাই লিখতে গিয়ে উপলব্ধি হলো কবির ভাষায়, তরুণ তাহার ভরাট বুকের উপচে পড়া আদর সোহাগ, হেলায় দোপায় দোলেছি মা, আজ কেন হয় তার অনুরাগ। জল ঝরেছে, তখনও মা কইনি কথা অহংকারে, এমনই দারুণ হতাদরে করেছি মা বিদায় তারে। মায়ের বাড়ি বৃদ্ধাশ্রমে মনে হয় এর সৃষ্টি হয়েছে উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর হাত ধরে, যে শ্রেণী সন্তান স্নেহে অন্ধ হয়ে শুধুমাত্র সন্তানকে জীবন থেকে বঞ্চিত করে জীবিকার অন্বেষণ করতে শিখিয়েছে। তার সন্তানকে পেতে দেয়নি সত্যিকারের জীবনের স্বাদ। তাদের বাড়িতেও ছিল না কোনো দাদু ঠাকুমার উপস্থিতি, স্পর্শ বা স্নেহের শাসন। ছিল না জেঠতুতো খুড়তুতো ভাই বোনের সাথে হুল্লোড় করার সুযোগ। ছিল না মাসি, পিসি, পিসান, মেশো, জামাইবাবু সম্পর্কের সরস সাহচর্য। তাদের ছেলেবেলাকে বেঁধে রাখা হয়েছিল চরম নির্মমতায়। আত্মীয় স্বজন সুখকে সময় নষ্ট বলে মনে করানো হয়েছিল। সেই শিশু সন্তানটি বাল্যে, কৈশোরে, যৌবনে নিষ্ঠুর মা বাবার আদর সোহাগ আর তোমাকে বড় হতে হবে, ডাক্তার হতে হবে, বিদেশে যেতে হবে, কম্পিটিশনে প্রথম হতে হবে, এছাড়া কিছুই শোনেনি, দেখেনি, উপলব্ধি করেনি। কোনো সময়ে যদিও বা সে বিদ্রোহ করেছে, তখন তার টুঁটি চেপে শেখানো হয়েছে, তোমাকে বড় করতে কত টাকা লাগে জানো? সময় নষ্ট তুমি করবে না, ওসব তোমার জন্য নয়, তুমি পড়ো, ভালো ফল করো, সুপ্রতিষ্ঠিত হও।
এইভাবে চলতে চলতে সে শুধু নিতেই শিখল, দিতে শিখল না কিছু। তৈরি হলো স্বার্থপর, দায়িত্ব জ্ঞানহীন, প্রচুর রোজকেরে সুসন্তান। সেই সন্তানের দিকে চেয়ে সেই অভিভাবক আহ্লাদিত হয়েছে, নিজেদের সার্থক বাবা মা মনে করেছে। কিন্তু হায়, মা বাবার বয়সকালে শিশুটি তখন ভরা যৌবনে, তার তখন আর ফিরে তাকাবার সময় কোথায়? বাবা মাকে বহন করার ইচ্ছেই নেই, বোঝা বলে মনে হয়। তাই সে তার বাবা মাকে নিশ্চিন্ত সুবন্দোবস্ত বৃদ্ধাশ্রমে রেখে আসাকেই শ্রেয় মনে করে। সেও হয়তো দেখেছে এই অভিভাবকরা তার দাদু ঠাকুমা অথবা দিদার জন্য একই ব্যবস্থা করেছিল, তাই তার আর বিবেক দংশনের কোনো জায়গা থাকে না। তাই তাদের মায়ের ঠাঁই হয় উন্নত পরিষেবার কোনো সুসজ্জিত বৃদ্ধাশ্রমে। কথাটা কঠিন মনে হলেও আমার দৃষ্টিভঙ্গিতে এটাই বাস্তব বলে মনে হয়। মধ্যবিত্তের বাবা মাকে কিন্তু সচরাচর বৃদ্ধাশ্রমে যেতে হয় না, কারণ তারা দেখেছে তাদের বাড়িতে নানা আত্মীয় স্বজনের সঙ্গ সুখ। সমাজের নানা রকম নিয়ম, যেমন অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ, শ্রাদ্ধ, এসব লোকাচার, এই আবর্তে তারা নিজেদেরকে আবদ্ধ করে নিয়েছে। দাদু দিদা ঠাম্মা যেভাবে থেকেছে, বৃদ্ধ হয়েছে, পরিশেষে অমৃতলোকে চলে গেছেন, তারাও তাদের মা বাবার জন্য একই কর্ম করার জন্য অভ্যস্ত করে তুলেছে নিজেকে। তাই তার স্বপ্নে বৃদ্ধাশ্রমের বিজ্ঞাপন ঠাঁই পায় না। বৃদ্ধাশ্রমের ঠাঁই পর্যন্ত যারা যেতে পারে না, সেই বুদ্ধিজীবীদের অভিভাবকরা হয় খুন হন বা নিখোঁজ হন। তার উচ্চশিক্ষিত সন্তান সম্পত্তি করায়ত্ত করার জন্য বৃদ্ধ মাকে খুন করতে বা পথে স্টেশনে দাঁড় করিয়ে একটু আসছি বলে প্রতীক্ষায় রেখে চলে যেতে পিছপাও হয় না। আর নিম্ন মধ্যবিত্তর সন্তানেরা ভালো রোজগার করতে পারে না, কিন্তু মা বাবাদেরকে নিজেদের করেই রাখে। অর্থের বিনিময়ে কোনো বৃদ্ধাশ্রমে দেওয়ার কথা ভাবতেও পারে না তারা। যেমন তারা দিন যাপন করে, তাদের মা বাবাকেও সেই একইভাবে আপাত দৃষ্টিতে দুঃখী মা বাবা করেই মাথায় করে রাখে। সে নিজেকে সুখী ভাবে, কখনো নিঃস্ব ভাবে না। প্রায় শেষ করতেই হয়, তাই বলি কর্মফল পরজন্মের জন্য অপেক্ষা করে না, এই জন্মেই তার হিসেব নিকেশ হয়ে যায়। তাই বৃদ্ধাশ্রমের প্রয়োজন যে সন্তানদের, তাদের সাবধান হবার সময় এসেছে। এই মহামারী শিখিয়ে দিয়েছে পরিবারের সমস্ত সদস্যরা একসাথে থাকলে সব রকম বিপর্যয়কে মোকাবিলা অবশ্যই করা যায়। শুভেচ্ছান্তে বুলা লাহা কোনার, রাজবান্ধ, পশ্চিম বর্ধমান। ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে। আমার এই পত্রপাঠ অনুষ্ঠানে আপনি চিঠি লিখছেন এবং সেই চিঠি পড়তে পেরে আমি আপনাকে কৃতজ্ঞতা জানাই। এবারের চিঠিটি লিখেছেন শীতল বিশ্বাস। প্রিয় চিঠিপত্রের দেবাশিস, মা জননী, মাদার, আম্মা, মাম্মি, মাতৃদিবসের নামে কত কি। মা, গভীর ব্যঞ্জনা, মজ্জায় গ্রথিত এই ছোট্ট শব্দটি আমাদের রক্তে বহমান। তাই ব্যথা, অসহায়তা, কষ্টে তিনিই আসেন, মাগো শব্দের ভেতর দিয়ে। ধারণ, জন্মদান, পালন, লালন, পোষণ সবকিছুরই মধ্যে তিনি সেই অসমর্থ দুটো হাত, দুটো পা মায়ের মমতায় সামর্থ্য লাভ করে। আমাদের উয়াং বা ওম শব্দের রণন ঘটায় প্রাণীকুল, যা মাতৃবন্দনায়। লতানি গাছের মতো আমাদের পরজীবী, পরাশ্রয়ী তকমা ঘুচে যায় মাতৃস্নেহে। আমরা পাদপ হই। একান্নবর্তী পরিবার ভেঙে আমরা নিউক্লিয়ার হয়েছি একান্ত পারিবারিক মর্যাদাভুক্ত। সেখানে স্বামী, স্ত্রী এবং সন্তান, তা অবশ্যই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই নির্জন দ্বীপে সন্তান স্বার্থপরতার পাঠ শেখে অজান্তে, কারণ বিচ্ছিন্ন দ্বীপে যোগাযোগবিহীনতা সম্পর্কের জন্ম দেয় না।
একক সন্তান বংশ পরম্পরায় তুতো সম্প্রদায়কে অবলুপ্ত করে দেয়। কোনো পরিবারে মামা থাকে না তো কোনো পরিবারে মাসি, কোথাও কাকা নেই তো কোথাও পিসি, কোথাও আবার জেঠু থাকে না। তাই মা বাবা প্রৌঢ়ত্বে উপনীত হলে অধুনা প্রজন্ম মানবিক বোধহীনতায় তাদের আশ্রয়স্থল হয় বৃদ্ধাশ্রমে। প্রয়োজনীয় আর্থিক বিনিয়োগে দুধে ভাতে সন্তানেরা নিজের কবর খুঁড়তে থাকে বংশ পরম্পরায়। তখন ঘুঁটে পড়ে গোবর হাসে আর হেসে ওঠে মানবিক বোধগুলো। প্রসঙ্গত একটা গল্প মনে পড়ল। প্রেমিকার জন্য মায়ের হৃৎপিণ্ড উপড়ে ছুটে যাওয়া প্রেমিকের দুর্যোগ ভরা রাতে পদস্খলন এবং মায়ের হৃৎপিণ্ড অন্ধকারে হারিয়ে যাওয়ায় কেঁদে ওঠা সন্তান শুনতে পায় মায়ের কণ্ঠস্বর। অন্ধকার থেকে সেই হৃৎপিণ্ড বলছেন, ঠাকুর, আমার ছেলেকে দেখো, ওর যেন কিছু না হয়। সবাই ভালো থাকুন। দেবাশিস, তুমিও। শীতল বিশ্বাস, বাঁকুড়া। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবারের চিঠিটি পড়ব। আজ একটু আমাকে তাড়াতাড়ি চিঠিগুলো পড়তে হচ্ছে, কারণ 24খানা চিঠি। তাই মাঝে আমি শুধু আগামী সপ্তাহের বিষয়টা তো জানাবই, তবে এবারের যে চিঠিটি সেটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়, গ্রাম ইক্তেশ্বর, ডাক থানা, জেলা বাঁকুড়া, সূচক 722101, পশ্চিমবঙ্গ। প্রিয় পত্রপাঠ, মায়ের ঠিকানা এখন কেন বৃদ্ধাশ্রমে শীর্ষক বিষয় নিয়ে প্রথমেই যে কথাটা আসে তা হলো বৃদ্ধ বা বৃদ্ধা শব্দ দুটো, যার অর্থ হলো বুড়ো বা প্রাচীন। বুড়ো মানেই বয়সভারে জীর্ণ পরনির্ভরশীল অসহায় কর্মশক্তিহীনতা। যৌবন হলো বার্ধক্যের পূর্বাভাস, বার্ধক্য হলো যৌবনের ইতিহাস। চিকিৎসা বিজ্ঞানের দৈনন্দিন পরীক্ষা নিরীক্ষা, গবেষণা ও ওষুধ থাকায় বৃদ্ধ বৃদ্ধাদের আয়ু বেড়েই চলেছে। বিলম্বিত হচ্ছে বার্ধক্য। বর্ধিত আয়ু নিয়ে বৃদ্ধ বৃদ্ধাদের কেউ পিতা, কেউ মাতা। দম্পতি কেন্দ্রিক পরিবারে বয়সকালে ঘরে ঘরে বৃদ্ধ বৃদ্ধা বাবা মা অবহেলিত, উপেক্ষিত বা ঘরের বোঝা কিংবা সংসারে অশান্তির কারণ তা কিন্তু নয়। পরিসংখ্যানে দেখা গেছে যাঁরা বৃদ্ধাশ্রমে আছেন সেই বৃদ্ধ বৃদ্ধাদের মাত্র 25% এইসব কারণেই বৃদ্ধাশ্রমে ঠাঁই নিয়েছেন। বাকি 75% বৃদ্ধ বৃদ্ধা ঠাঁই নিয়েছেন নিরাপত্তার কারণে। আজকাল মেধার সাথে পাল্লা দিয়ে পেশার রং, রূপ, দূরত্ব পাল্টে যাচ্ছে। ঘরের খেয়ে চাকুরির দিন আর নেই। সন্তান সন্ততিরা চাকুরি পেয়ে অনেক দূরে চোখের আড়ালে চলে যাচ্ছেন। কেউ সেরকম পরিষেবা বৃদ্ধ বৃদ্ধাদের দিচ্ছেন না। বৃদ্ধ বৃদ্ধাদের এড়িয়ে চলছেন বহু মানুষ। কাজের লোক বৃদ্ধ বৃদ্ধাদের অসহায়তার সুযোগ নিয়ে মেরে খুন করে তাদের টাকা পয়সা সব নিয়ে পগার পার হয়ে যাচ্ছেন। সেই ভয়ে সমকালীন সময়ে অসহায় নিঃসঙ্গ বৃদ্ধ বৃদ্ধারা বৃদ্ধাশ্রমকেই শ্রেয় বলে মনে করছেন। বৃদ্ধাশ্রম অবহেলিতদের আশ্রয়স্থল তা কিন্তু নয়। বৃদ্ধাশ্রম এই মুহূর্তে জীবনের শেষ দিনগুলোর নিশ্চিন্ত নিরুপদ্রব ঠাঁই কিংবা আশ্রয়, যেখানে হই হুল্লোড় করে গীতা পাঠে, ভজন কীর্তনে, গাল গল্পে, পরস্পর সহযোগিতাতে দিব্যি বেঁচে থেকে জীবন শেষ করা যায়। মানুষের জীবনে বার্ধক্য আসবেই। কবির কথায় কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। কালের চক্রে মৃত্যুর মুখোমুখি হতেই হবে সবাইকে। তবে এখন সংশয়, সন্দেহ, অসহযোগিতা, অসম্মান বৃদ্ধ বৃদ্ধাদের কাছে ভদ্রলোকদের শ্মশান যাত্রী হওয়ার মতো দুরবস্থা ও কষ্টের। বৃদ্ধাশ্রম প্রথম দেখা মিলে চীন দেশে, সেই খ্রিস্টপূর্ব 2200 বছর পূর্বে রাজস্থানের সময়ে। সমাজ যত দম্পতি কেন্দ্রিক পরিবার হয়েছে, বৃদ্ধাশ্রম ততই যেন জনপ্রিয়তা বাড়িয়েছে। ছেলে মেয়ে বিদেশে বা রাজ্যের বাইরে বহু দূরে। বৃদ্ধ বৃদ্ধা বাবা মার কাছে পিঠে ভালো আত্মীয় না থাকলে ডাক্তার দেখানো, ইলেকট্রিক বিল দেওয়া, পেনশন তোলা, বাজার করা, অন্যান্য খুঁটিনাটি কাজ করা সহজ নয়। সুবিধাবাদী আত্মীয়রা সুযোগ বুঝে বিনিময় চাইবে। দাদু জমিটুকু লিখে দিন, দাদু ঘরটুকু লিখে দিন। কথা না শুনলে পাজি, মুরুগ্গে, বদমাস, কত কত কথা। গত জন্মের পাপ
এই বলে মরার ওপর খাঁড়ার ঘা দিয়ে জিগির করবে, পটকা করবে, মারধর করবে। অসহায় হয়ে বিছানায় মূত্রবিষ্ঠায় পড়ে থেকে সেই সব নৃশংস অত্যাচার প্রাণে সইতে হবে। তার থেকে প্রাণ থাকতে বৃদ্ধাশ্রম ঢের ভালো। আমার মনে হয় সেটাই একটা মস্ত কারণ বৃদ্ধা মার, বৃদ্ধ বাবার বৃদ্ধাশ্রমে থাকার। ভালো থাকুন সকলে। বৃত্তান্তে শক্তি চট্টোপাধ্যায়, ইক্তেশ্বর, বাঁকুড়া। প্রিয় দেবাশিস, তোমার এ সপ্তাহের চিঠির বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে ভেবেছিলাম কিছু লিখব না, কারণ এই বৃদ্ধাশ্রম কনসেপ্টটাই কম বেশি অমানবিক বলে মনে হয় আমার কাছে। তবে শুধু মায়েদের ঠিকানা কেন, বাবাদেরও তো পাঠানো হচ্ছে সেই আশ্রমে, যেখানে রক্তের সম্পর্ককে পুরোপুরি অস্বীকার করা হচ্ছে স্বার্থপরতার গ্লোবাল মোড়কে বেশ আধুনিক কায়দায়। আমার সঙ্গে সবার মত নাও মিলতে পারে, তাতে আমার কোনো দায় নেই। তবে আমার ঠিকানাও যদি বৃদ্ধাশ্রমই হয়, ভবিষ্যতে তাই নিজেই একটা চিন্তা ভাবনা করে রেখেছি বই কি। সেটা লিখে চিঠির পরিসর আর বাড়ালাম না। শুধু আমার একটা না কবিতা এই চিঠির সাথে ট্যাগ করে পাঠযোগ্য, তাহলে তোমার সুমধুর কণ্ঠস্বরে এই চিঠির শেষে পাঠ করে দিও। সমাজ যেভাবে দ্রুত বদলে যাচ্ছে, তাতে মানুষের মানবিক মূল্যবোধ যে তলানিতে এসে ঠেকেছে, সেটা এই অতিমারিতে আরো বেশি দেখতে পাচ্ছি। এই চিঠিতে সেটা না উল্লেখ হওয়াই ভালো। শুধু একটা কথা না লিখে পারলাম না। ত্রাণদাতা ও গ্রহীতার মধ্যে যে মানবিক দূরত্ব, তা বড্ড বেশি প্রতীয়মান হচ্ছে সোশ্যাল মিডিয়ার তা প্রকাশ করার মধ্য দিয়ে। এর বেশি বলতে চাই না, কারণ সেই সমস্ত দাতাকর্ণদের মধ্যেই অনেকেই আছেন যারা তাদের বাবা অথবা মা কিংবা দুজনকেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে নিশ্চিন্তে সমাজ সেবার ব্রতে ব্রতী হয়েছেন। ভালো থেকো সপরিবার। তোমার এই প্রয়াস অব্যাহত থাকুক। আরও ভালো ভালো বিষয় নিয়ে সবাই চিঠি লিখুক তোমাকে, আর সেগুলো তুমি অসাধারণ দক্ষতায় পাঠ করে চিঠিগুলিকে শ্রোতাদের কাছে ভিজুয়াল করে তোলো। আশীর্বাদ নিও। বৃদ্ধাশ্রম খুব ভালো, তোরা এসে গেছিস। বেশ বেশ, ভাই বোনে জিরিয়ে নে। এত লোকজন দেখে অবাক হলি। এদের দেখ কে কার কথা শুনে। আমি তো তোদের ডাকতে চাইনি, ফোনেই কথাটা সেরে ফেলা যেত। কিন্তু তোদের এখন যা ব্যস্ত জীবন, খুবই সাধারণ কাজ, তবু বিব্রত। আসলে বিষয়টা তো মাথায় ছিলই, সে হয়ে গেল অনেক আগের কথা। তোদের মা যে বছর চলে গেল দূর, ছেড়ে দিয়ে যত অভিমান ব্যথা, তখন তোরা কেউ বাড়ি আসতি না। এই বিশাল বাড়িটা শুনশান ফাঁকা। টিভি দেখে কি আর সময় কাটে রে? ফোনে কথা বলতেও লাগে টাকা। যাকে ওসব, ওপরে গিয়ে বিশ্রাম নে। এরা সব জেঠু কাকু আর মাসি মেশো, দেখেছিস কেমন আনন্দে মেতেছে? একটাও পাবি না খুঁজে হেঁপুক এসো। ব্যস্ত তোরা, তোদের ডেকে কষ্ট দিলাম। আসলে মনে যাতে থাকে না কোনো ভ্রম, তোদের মায়ের নামেই রাখলাম নাম। বাইরে বোর্ডে লেখা আছে দেখ, বৃদ্ধাশ্রম। ইতি শুভেচ্ছান্তে সৌমিত্র চট্টোপাধ্যায়, চাঁদমারিডাঙ্গা, বাঁকুড়া। খুব বেশি যেন ভারাক্রান্ত হয়ে পড়ছি। সত্যি তো, মা, জন্মদাত্রী মা, সেই মাকেও যেতে হয় বৃদ্ধাশ্রমে। যে মা বড় করে তোলেন, খাইয়ে দেন, আদর করেন কোলে তুলে নিয়ে, সেই মায়ের ঠিকানা কেন হবে বৃদ্ধাশ্রম? এবারের চিঠিটি লিখেছেন অর্পিতা চৌধুরী, খাতড়া টিচার্স কলোনি থেকে। প্রিয় পত্রপাঠ, তোমার আহ্বানে সাড়া দেওয়াটা একটা বদভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছে। দেখো না, এবারে ভেবেছিলাম কিছুই লিখব না,
কারণ আর কিছুই না, এই যে বিষয়, এ তো আর আমার মতো প্রান্তিক মানুষের জীবনযাত্রায় মেলে না। আর এ বিষয়ে আমি খুব পারদর্শীও নই। আমাদের মতো গাঁ ঘরে মানুষ হওয়া মানুষজনেদের বৃদ্ধ মা বাবারা হয় হাঁড়ি পাতিলের মতো পড়ে থাকেন, না হলে মুখোমুখি দৈনন্দিন সমর যুদ্ধে মেদুনি আঁকড়ে থাকেন। পরের দিন আবার শুরু করেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। তাই বৃদ্ধাশ্রম চিন্তাটা গেঁয়ো, আপাত অর্ধ অশিক্ষিত মানুষজনের সঙ্গে খাপ খায় কি? যাই হোক, এবারের এই বৃদ্ধাশ্রম প্রসঙ্গে বলি। বিশেষত শহরকেন্দ্রিক উচ্চবিত্ত বাবা মায়েরা তাঁদের সর্বস্ব দিয়ে সন্তানকে মানুষ করেন, এবং যেদিন থেকে বাঙালি অবাঙালিদের অনুকরণ করতে শিখেছে, সেদিন থেকেই বাচ্চার জন্মলগ্নের আগে থেকেই স্কুল পছন্দ করে রাখছেন, মানবিক সুকুমার বৃত্তিগুলি থেকে দূরে রাখেন, এবং সকাল থেকে রাত অবধি পেষণ যন্ত্রে পেষণ করে বিদ্যারূপ তেল বার করে এবং সরস্বতী আরাধনার থেকে লক্ষ্মী আরাধনায় শিশুকে উদ্বোধিত করে থাকেন। শিশুকাল থেকে নাচ গান সাহিত্য চর্চার সুকুমার বৃত্তিগুলিকে ব্যাকডেটেড বলে মেরে ফেলেন। ফলে শিশুদের শিশুকাল থেকে না থাকে অবকাশ, না পিছনে তাকাবার সময়, শুধু সামনে এগিয়ে যাও, দরকারে অনৈতিক হও। ফলস্বরূপ তারা এতটা এগিয়ে যায় যে পিছনে তাকাবার অবকাশ বা ধৈর্য কোনোটাই থাকে না। পড়ে থাকে দুটো অশক্ত হাত পড়ন্ত বেলায়। কারো আয়ামাসি আসে, কারো বা বৃদ্ধাশ্রমের বেঞ্চ। মাসে মাসে মানি অর্ডার আসে নিশ্চয়ই, তবে ফোন করার সময় বড় কম। এগিয়ে যেতে হবে তো, পিছন পানে দেখলে চলবে কেন? শিকড়ের টান আবার কেমন জিনিস। আসলে আমরা মধ্যবিত্তেরা উচ্চবিত্তের ধাপে ওঠার জন্য যে লড়াই করি, সেখানে টিকে থাকতে গেলে সবকিছুই বড় ঝকঝকে হওয়া দরকার। তাই কল্লোলিনী কলকাতা আজ বুড়োর দলে। হয় মধ্যবিত্তের বস্তি ফ্ল্যাটে অশক্ত হাতেরা পড়ে থাকেন, আর তাদের সন্তান সন্ততিরা অন্য শহরে কিংবা অন্য দেশে। তাই নির্জন গৃহকোণের থেকে বৃদ্ধাশ্রম অনেক সময় অনেক স্বস্তিবাচক উভয় পক্ষের কাছে। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, আমরা প্রান্তিক মানুষেরাও দিন দিন নগুড়ে হওয়ার দৈনন্দিন অনুশীলনে মেতে উঠেছি। ঠাকুর হচ্ছেন টেগোর, আর কে না জানে অল্পবিদ্যা আর অন্ধ অনুকরণ উভয়ই সমান ভয়ঙ্কর। জানি না আমাদের সন্ততিরা বিশ্ববাসী হবে কিনা, জানি না আমাদের গৃহকোণটাই বৃদ্ধাশ্রম হয়ে যাবে কিনা। তবে আর যাই হোক, এ কথা মানতেই হবে। সে ভবিষ্যতে দায় থাকবে আমাদেরও, কারণ আমরাই শেখাচ্ছি এগিয়ে চলো, এগিয়ে চলো। বলছি না একসাথে চলো। মানুষ হওয়ার কারিগরিতে যন্ত্র বানাচ্ছি আমাদের সন্তানদের। তাই এ যন্ত্রণা হয়তো আমাদেরও প্রাপ্য বৈকি। পৃথিবী সুস্থ হোক, আমরা মানবিক হই, তবেই মানুষ পাব। ভালো থাকুন সকলে। ইতি অর্পিতা চৌধুরী, টিচার্স কলোনি, খাতড়া, বাঁকুড়া 722140। অবশ্যই বন্ধুরা, আপনারা যারা শুনছেন, আমায় শুধু একবার অন্তত জানাবেন কেমন লাগছে এই অনুষ্ঠান। প্রিয় পত্রপাঠ, মনে পড়ে যায় পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় মান্নাদের সেই বিখ্যাত গান, তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। পাশ্চাত্য সভ্যতা আরব সাগরের ঢেউয়ে ঢেউয়ে যতই আমাদের দেশে সঞ্চারিত হয়েছে, এদেশের সনাতন আদর্শ ততই ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ক্রমশ জাঁকিয়ে বসেছে স্বামী স্ত্রী সন্তানের নিউক্লিয়াস ফ্যামিলি। মা বাবার স্থান নেই। ভোগবাদ এমন সর্বগ্রাসী বিস্তার লাভ করে ফেলেছে যে জন্মদাত্রী মা, যার কল্যাণে পৃথিবীর আলো দেখার সৌভাগ্য লাভ করেছি, তাকেও আর অপরিহার্য মনে করি না। এখন প্রশ্ন, এরকম হলো কেন? উত্তরে বলা যায়, এই অবস্থা একদিনে হয়নি। রামমোহন বিদ্যাসাগরের যুগেও দেখা গিয়েছে এদেশের একটা বড় অংশের মানুষের মধ্যে সঠতা, স্বার্থপরতা বেশ ভালো রকমই ছিল। পরে আর্থসামাজিক পরিস্থিতিতে যৌথ পরিবারে যত ভাঙন ধরল, অনুপরিবারের বাধ্যবাধকতা অনেককেই আকর্ষণ করল।
অনেক ক্ষেত্রে ভিন্ন পরিবেশ থেকে আসা পুত্রবধূ শাশুড়িমার সাথে মানিয়ে চলতে চাইলেন না। কখনো বা বাড়ির মধ্যে স্থান সংকুলান না হওয়ায় মাকেই দূরে সরিয়ে দেওয়ার মতো চরম সিদ্ধান্ত নেওয়া হলো। তবে যে কোনো কারণেই হোক না কেন, মাকে পরিত্যাগ করার দায় সন্তান কোনো মতেই এড়িয়ে যেতে পারে না। তাহলে এক্ষেত্রে সমাধান কি? দেশ সমাজ অনেক বদলে গেছে আজ। জেনারেশন গ্যাপকেও একেবারে অস্বীকার করা যায় না। তাই আমার মতে নিতান্তই যদি মায়ের ঠিকানা বৃদ্ধাশ্রম হয়, তা যেন নির্বাসনে পর্যবসিত না হয়। সন্তানের বাড়ির দাঁড়ও তার জন্য যেন অবারিতই থাকে। ইচ্ছে হলেই যেন তিনি এখানে কিছুদিন করে কাটিয়ে যেতে পারেন সন্তানের কাছে। তবে শেষে আবার বলি, মাকে সসম্মানে নিজ বাড়িতে রাখার বিকল্প নেই। আসুন সকলে এই ব্যবস্থাকেই নির্বিচারে সমর্থন করি। চিঠিটি লিখেছেন সাধন মুখোপাধ্যায়, হাবশিগুড়া, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা 500007 থেকে। কৃতজ্ঞতা জানাই। আমাদের সঙ্গে এই লাইভ পত্রপাঠ অনুষ্ঠানে আপনাদের চিঠি পাচ্ছি এবং ভীষণভাবে আপ্লুত হচ্ছি আমি। তবে আজকের বিষয় মনকে বড় ভারাক্রান্ত করে তুলছে। এবারের চিঠিটি লিখেছেন ঝুম্পা ব্যানার্জি, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় পত্রপাঠ, শুরুতেই ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। পত্রপাঠ অনুষ্ঠানটির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। স্নেহের দেবাশিসের কণ্ঠের জাদুতে পত্রগুলির প্রাণ প্রতিষ্ঠা হয়ে উঠছে, এটা স্বীকার করে নিতেই হয়। যাই হোক, এই সপ্তাহের বিষয়টি মনকে ভারাক্রান্ত করে তোলে। বৃদ্ধাশ্রম কথাটির মধ্যে যেন বুক ফাটা কান্না, হাহাকার, অবহেলা লুকিয়ে রয়েছে। আত্মীয় পরিজনদের কাছ থেকে তিল তিল করে গড়ে তোলা সংসারের কাছ থেকে দূরে যাওয়া কতকগুলি প্রাণহীন জীব ওই আশ্রমে দিন রাত স্মৃতিচারণ করে চলে। তাদের মধ্যে থেকে উঠে আসে মায়ের কথা। মা, আহা কি অপরূপ এক শব্দ! এমন শব্দ ত্রিভুবনে আর আছে বলে বিশ্বাসই হয় না। তার মায়ায় ভরা সজল বিথি সে কি কবু হারায়? সে যে জড়িয়ে আছে, ছড়িয়ে আছে সন্ধ্যা রাতের তারায়। সেই যে আমার মা, বিশ্বভুবন মাঝে তাহার নাইকো তুলনা। কাছে থাক দূরে থাক, মা সন্তানের চিরমঙ্গল কামনাকারী। 10 মাস 10 দিন গর্ভে ধারণ ও গর্ভযন্ত্রণা সহ্য করা, তাও মায়ের আনন্দের, সুখের ও নারী জীবনের চরম সাফল্যের। সন্তান যে তার নারী ছেঁড়া ধন। সন্তানের ব্যথায় ব্যথা পাওয়া, তার সুখে সুখী হওয়া, এ যেন মা ও সন্তানের বিনি সুতোর মালা। তারপর যখন সন্তান ভয়কে জয় করবার সাহস অবলম্বন করে নিজে সুপ্রতিষ্ঠিত হয়ে সমাজে পদমর্যাদা লাভ করে, তখন থেকেই মালার একটি একটি করে ফুল খসে পড়তে থাকে। মায়ের কথা পুরনো ধ্যান ধারণার মতো লাগে। মায়ের স্নেহের আঁচল মনে হয় আদিক্ষেতার পর্দা। বাক্যবাণে মায়ের জীবন জর্জরিত করে তোলে, কেননা সন্তানকে তখন গ্রাস করেছে অত্যাধুনিক জীবনযাপনের লোভ। নিউক্লিয়ার ফ্যামিলি জয়ধ্বনি কানে বাজে। নিজের কর্মজগতে এতই ব্যস্ত হয়ে যায় যে মায়ের কথা ভাবার ফুরসতই থাকে না। একসময় মা ছাড়া পৃথিবীতে যার কেউ ছিল না, তার জীবনে আজ সবথেকে অবহেলিত, পীড়িত সেই মা। নোংরা আবর্জনার মতো মাকেও মনে হয় সংসারের বোঝা, যার সংসারে প্রয়োজন ফুরিয়েছে। আমরা সন্তানরা যদি নিজের মাকেই সুখ আনন্দ দিতে না পারি, তাহলে ভারত মাতার শান্তি কোথায়? সব সন্তানদের প্রতি আমার করজোড়ে নিবেদন, বৃদ্ধ বয়সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না। তাদের ভালোবেসে আপন করে বুকে টেনে নিয়ে তাদের মতামতের গুরুত্ব দিয়ে তাদের প্রাপ্য সম্মানটুকু দিন, কেননা তাদের জীবনের অমূল্য সময়টুকু সন্তানের জন্য দান করেছেন তারা। মায়ের মতো অমূল্য রতন আর হয় না। কাজী নজরুল ইসলামের কবিতাই বলি, গাই গান পদধূলি শিরে লয়ে মার, মার বড় কেহ নাই, কেউ নাই, কেউ নাই, নত করি বলো সবে মা আমার, মা আমার। ইতি ঝুম্পা ব্যানার্জি,
গড়বেতা, পশ্চিম মেদিনীপুর। এবারের যে চিঠিটি লিখেছেন একদম আমার নতুন বন্ধু এই পত্রপাঠ অনুষ্ঠানের, লিখেছেন পূর্ব বর্ধমান থেকে টুম্পা মিত্র সরকার। সুপ্রিয় পত্রপাঠ, আজ জ্যৈষ্ঠের প্রথম সপ্তাহে তোমায় চিঠি লিখতে বসেছি। তোমাকে তুমি করেই বলছি, কেমন? কারণ বেশ কিছুদিন ধরেই তো তোমার এই অনুষ্ঠানটা শুনছি, আর শুনতে শুনতে কখন যেন তোমায় আপন করে ফেলেছি। তবে আগে কখনো তোমায় চিঠি লিখবার সৌভাগ্য হয়নি আমার। এখন লিখছি, তার কারণ তোমার দেওয়া এ সপ্তাহের চিঠির বিষয়বস্তু যে মা। এই ছোট্ট অনুপম শব্দটি আমার প্রাণে শৈশবের এক স্মৃতির বলয় সৃষ্টি করছে। আসলে একদিন মায়ের বুকে শুয়ে শুয়েই তো দেখেছিলাম প্রথম সূর্য ওঠা। তারপর মাই আমাকে চেনালেন আমার বাবাকে, সমাজ সংসারকে। এভাবেই কেটে গেল কয়েকটা বছর। কিশলয় ছেড়ে কৈশোর, এখন যৌবনের পথে উন্নীত হয়েছি। বলতে পারো মায়ের ঠিকানাতেই অম্লমধুর স্বপ্নগুলো কাটাচ্ছি বেশ। মা যে হলেন স্বর্গাদপি গরীয়সী। তার সন্তানদের তিনি আপন স্নেহে লালিত করেন। তিনি আমাদের সকল ভাবনার অনুপান, একাকিত্বের সঙ্গী। তিনি তার ঘর গেরস্থালিকে একটা সুতোয় বেঁধে রাখবার চেষ্টা করেন। তারপর আমরাও সে পথেই অভ্যস্ত হয়ে পড়ি। ইদানিং যৌথ জীবনের এই ছবি ভেঙে যেতে দেখা যাচ্ছে। এখন সংসারে 3-4জন মানুষ, 3-4টে দ্বীপের মতো। আলাদা আলাদা বসতি সবার। মা বাবার একটি সন্তান হোক বা একাধিক, তার ঠিকানা কিন্তু অনেক সময়ই হয় বৃদ্ধাশ্রম। সন্তানেরা নিজেদের জীবন জীবিকার জন্য হোক অথবা একান্ত ব্যক্তিতান্ত্রিক ও আত্মকেন্দ্রিক মনোভাবের জন্যই হোক, তারা বাবা মায়ের থেকে সহস্র ক্রোশ দূরে থাকতে পছন্দ করেন। এ যে বড় বেদনার। মা বাবাকে ছাড়া একা একা বেঁচে থাকার মতো অহেতুক স্বপ্ন দেখার কি কোনো মানে হয়? সন্তানেরা হয় মা বাবার অন্ধের যষ্টির মতো। একদিন আমরাও বার্ধক্যে পৌঁছব, আর সেদিন আমাদের বলতে হবে না তো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। তাই এই আলোর পথ তৈরি করতে হবে আমাদের। সুস্থভাবে শুদ্ধ মনে মা বাবাকে নিয়ে বাঁচার অঙ্গীকার করতে হবে আমাদেরই। তবেই পরিপূর্ণ সুখী হতে পারবো আমরা। ধন্যবাদান্তে টুম্পা মিত্র সরকার, পূর্ব বর্ধমান। কৃতজ্ঞতা আমাদের এই নতুন বন্ধুকে। আগামী দিনেও আপনাদের পাশে পাবো, আপনারা চিঠি লিখবেন। ভাই দেবাশিস, তোমার পত্রপাঠ অনুষ্ঠান অনেক গুণী মানুষের সদর্থক অংশগ্রহণে এবং তোমার কণ্ঠমাধুর্য আর পাঠশৈলীর গুণে একটা অসম্ভব সুন্দর উপস্থাপনার নিদর্শন হয়ে উঠেছে। এ সপ্তাহের বিষয়ে কেমন করে শব্দ সংখ্যা নিয়ন্ত্রণে রাখব সেটাই ভাবছি। তোমার এ সপ্তাহের বিষয় নির্বাচন বেশ চমকপ্রদ। মায়ের ঠিকানা কেন আজ বৃদ্ধাশ্রম? খুব সংক্ষেপে উত্তর হলো, নবপ্রজন্মের ছেলেরা মা বাবাকে তাদের জীবনের অংশীদার করতে চাইছে না। তাই আমি কিন্তু শুধু ছেলেদের কথাই বললাম, মেয়েদের কথা বললাম না। এক্ষেত্রে একটি মেয়ের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, সেটি বৌমা। বৌমা যখন মেয়ে, তখন সে বড় হয়ে উঠছে এমন একটা আবহে যেখানে সে শিখছে তার নিজের বাবা মায়ের পূর্ণ দায়িত্ব তার নয়। সে তো শ্বশুরবাড়ি চলে যাবে, আর তার স্বামী ব্যক্তিটি বড় হচ্ছে, তাকে ভীষণ ভালো চাকরি পেয়ে সুপ্রতিষ্ঠিত হতেই হবে এই আবহে। তাকে শুধু সাকসেস, সাফল্য এই পিছনে পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে। তাকে শেখানো হয়েছে সাফল্য পেতে কোনো বাধাই বাধা নয়, সব বাধাকে পাশ কাটিয়ে পৌঁছে যেতে হবে নির্দিষ্ট লক্ষ্যে। একটা লক্ষ্য পূরণ হলেই পরেরটা। শেখাতে ভুল হয়ে যায়, কোথায় থামতে হবে। আসলে আজকের বহু খণ্ডিত একান্নবর্তী পরিবারের এটাই বোধহয় মডার্ন ডেস্টিনেশন। আমরা বলি বটে মানুষ করা, সত্যি করে বলো তো আমরা কি সত্যি জানি তার মানেটা ঠিক কি? এখনই তুমি হয়তো বলবে, আজকের পৃথিবীতে প্রতিযোগিতার বাজারে সেই পরিবেশ কি আছে দাদা? ভালো রেজাল্ট না হলে ভালো স্কুলে অ্যাডমিশন? না, কোনো তর্কে আমি যাব না, হয়তো আমিই ভুল। তবে আমার বিশ্বাস, জমি না তৈরি করে তাতে গাছ বসালে আর বেলাগাম ফল পাওয়ার আশায় তাতে অপরিমিত সার হরমোন প্রয়োগ করে তাড়াতাড়ি ভালো ফল বা ফুল পেতে চাইলে গাছটা মরে যায়। মানুষ তো গাছ নয়, তাই শরীরে হয়তো তুমুলভাবে বেঁচে থাকে,
মরে যায় তার যাবতীয় সুকুমার বৃত্তি। তাহলে কি দাঁড়ালো? প্রাকৃতিকভাবে বাবা মা হলেই ভালো বাবা মা হওয়া যায় না। বৃদ্ধাশ্রমে না যেতে চাওয়া বাবা মায়েদের সন্তানকে পৃথিবীর আলো দেখানোর আগে থেকে জমি তৈরি করতে হয়। নিজেদেরকে হতে হয় সুসন্তান। বাচ্চাকে দেখাতে হয়, শেখাতে হয় তারা তাদের বাবা মাকে কেমন করে ভালোবাসছে, যত্ন করছে, তবেই না। অক্ষর সংখ্যা সীমিত, তাই এবার সংযত হতে হচ্ছে। শুধু একটা শেষ কথা বলি, কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়। এই কথাটার আজ আর ততটা গভীর মানে নেই। ভালো লাগলো না শেষ কথাটা লিখতে, তবু আমি অপারগ, ক্ষমা করে দিও আঘাত পেয়ে থাকলে। সাধ্যমতো ভালো থেকো, ভালোবাসা নিও। সৌমাবুদা। সৌমাবু ভট্টাচার্য, সার্কাস ময়দান, বাঁকুড়া থেকে লিখেছিলেন এই চিঠিখানি। কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আপনাকে। আগামী দিনেও আপনার এই রকম লেখা আমরা নিশ্চয়ই পাব। এবারের চিঠিটি লিখেছেন স্বরূপ কুমার পাল, পাটপুর, বাঁকুড়া থেকে। প্রিয় পত্রপাঠ, একজন বাবা ও মা হিসেবে আমরা যেমন নিজের সন্তানদের সস্নেহে পরম যত্নে সমস্ত বাধা বিপত্তি থেকে আগলে রেখে বড় করে তুলি, সেই উপলব্ধি, সেই অনুভব নিজের কেন নিজের বাবা মার ক্ষেত্রেও কি একই নয়? তাহলে কেন মা বাবার ঠিকানা আজ বৃদ্ধাশ্রম? আমার মনে হয় জীবন ও জীবিকার প্রয়োজনে কৃষিভিত্তিক একান্নবর্তী পরিবার ভেঙে গিয়ে যেদিন থেকে একক পরিবার তৈরি হয়েছে, সেদিন থেকেই বীজ বপন হয়েছে এই সোশ্যাল ট্রান্সফরমেশন বা সামাজিক রূপান্তরের। আজকাল মা বাবাকে ছেড়ে সন্তানকে প্রায়শই যখন পাড়ি দিতে হয় অন্য শহরে বা আরও অনেক দূরে, তখন অনেক ক্ষেত্রেই তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না বৃদ্ধ মা বাবার সঠিক পরিচর্যা করার। আসলে বর্তমান দিনের সবচেয়ে বড় আশীর্বাদ যে আমরা এখন সবাই ব্যস্ত, শুধু দৌড়চ্ছি আর দৌড়চ্ছি। কারোর সাথে দুদণ্ড কথা বলার ফুরসত নেই। নিজের সন্তান সন্ততি ও স্ত্রীর সাথেও সম্পর্ক যখন শুধু হাই হ্যালো, কম্প্রোমাইজ ও অ্যাডজাস্টমেন্টে সীমাবদ্ধ, তখন বাবা মার খবর নেওয়াটা যে দুরূহ তা বলার অপেক্ষাই রাখে না। তারপর আবার সন্তানের মাও যদি কর্মরতা হন, তাহলে সন্তানের স্থান হয় ডে কেয়ার বা আয়া মাসির হেফাজতে। এই অবস্থায় আবার গোদের ওপর বিস্ফোরার মতো বৃদ্ধ মা বাবার সেবা যত্ন নইব চ। সময় কোথায়? পাগল নাকি? এমনও প্রচুর সন্তান সন্ততি আছেন যারা বাবা মাকে অফুরান ভালোবাসে, কিন্তু কোনো উপায় যে নেই। টাকা রোজগার করতে হবে তো, টাকা চাই, টাকা, আরো টাকা, অনেক টাকা। আসলে মা বাবা তো সন্তানের জন্মের পরে এমনটাই চেয়েছিলেন যে তার সন্তান দুধে ভাতে না থেকে খেলবে কোটি কোটি টাকায়। হ্যাঁ, সেই মা বাবাই শিখিয়েছেন কিভাবে পাড়ার গরিব গুরবদের সাথে না মিশে, সামাজিকতার ধার না ধরে হাই প্রোফাইল মানুষদের সাথে স্ট্যাটাস মেনটেন করতে হয়, কিভাবে ক্যারিয়ারিস্টিক হতে হয়, শুধু নিজেকে ভালোবাসতে হয়। হায় রে বিধি বাম, আজকে ভাবলে হবে। এবার আসি আমাদের মধ্যবিত্তদের হেসেলে। সত্যি করে একটা কথা বলুন তো, বৌমারা কি মেয়ে হয়? শাশুড়িরা কি মা হয়? যদি তা হয়, তাহলে এখনো কেন বউকে মেয়েকে বাড়ি নিয়ে আসতে ঘরের মায়েদের সোনার গহনা, গাড়ি বাড়ি, টাকা নিয়ে কেন এত পীড়াপিড়ি? এই চাই থেকেই বৌমা শাশুড়ির ভালোবাসার সম্পর্কের রসায়নের ইতি হয়ে যায় নাকি? আচ্ছা, এমনও তো হয় যে অনেক স্বাধীনচেতা মা বাবারও চান না কিছু সময় পর সন্তান সন্ততিরা তাদের সাথে থাকুক। তারা চান সংসারের সমস্ত কোলাহল আঁচাআঁচি থেকে নিজেদেরকে দূরে রেখে শেষের দিনগুলি নিজেদের মতো করে বাঁচতে। এই তো সেদিন আমাদের পাশের বাড়ির মাসিমা তার ছেলেদের চিৎকার করে বলছিল, তোমাদের মানুষ করে দিয়েছি, এবার তোমরা নিজের ভালোটা বুঝে নাও। আমার কথা তোমাদের ভাবতে হবে না, আমার পেনশন আছে। এবার আসি নিম্নবিত্তদের কথায়। আমাদের বাড়ির কাজের বউকে যখন জিজ্ঞেস করলাম, সে বলল, এত ভেবে কি করব, যতদিন গতরে ক্ষমতা আছে খেটে যাব, আর ওসব বৃদ্ধাশ্রমে আমাদেরকে রাখবে নাই, ওখানে থাকতে গেলে পয়সা লাগে বাবু। কিন্তু সবাই এরা মা। চাহিদা, অনুভব, উপলব্ধি ও দর্শনের নিরিখে বৃদ্ধাশ্রমে থাকার প্রশ্নটা কেমন যেন বদলে যায়, তাই না?
আজকাল আবার অনেক উন্নত দেশে বয়স্ক মানুষেরা নিজেদের নিশ্চিন্ত আশ্রয়, সেবা যত্ন, শুশ্রূষার কথা ভেবে আগে থেকেই ছেলের ভালো স্কুলে ভর্তি, সিট বুকিংয়ের মতোই নিজেদের নাম ভালো করে বৃদ্ধাশ্রমে নথিভুক্ত করে রাখেন। ভবিষ্যনিধি তহবিলে টাকা সঞ্চয় করে রাখেন নিজেদের শেষের দিনের যাপনের কথা ভেবে। এবার আসি শাস্ত্রের কথায়। ধর্মের কথায় ছান্দোগ্য উপনিষদে 628 নম্বর মন্ত্রে চতুরাশ্রমের যে উল্লেখ পাওয়া যায়, তা অনুসারে যখন গৃহস্থের নিজ দেহে বলি, চর্মের শিথিলতা ও পলিত অর্থাৎ চুলের পরিপক্কতা উপস্থিত হবে এবং যখন পৌত্র ভূমিষ্ঠ হবে, তখন বনে গমন করা কর্তব্য আর বানপ্রস্থের পরে সম্যক রূপে ত্যাগ অর্থাৎ সন্ন্যাস নেওয়ার কথা, মুক্তি লাভের উদ্দেশ্যে। সংসারের মায়া মোহ ত্যাগ করে ঈশ্বরের চিন্তনে একান্তে দিন যাপন করাই তাহলে শাস্ত্রবিধি। সবশেষে বলি, জীবনের চরম আঘাতে যন্ত্রণায় গোঙানোর সময় অতি স্বাভাবিকভাবে যে শব্দটি অবলীলায় আমাদের মুখে বেরিয়ে আসে, তা হলো উফ, মাগো। মা হয়তো তখন বেঁচে নেই, তবু মাকে আমরা সকলেই প্রায় ডেকে বসি নিজেদের অজান্তেই। তাই তাকে অস্বীকার করা মানে নিজেকে ঠকানো, নিজের অস্তিত্বকে অস্বীকার করা। জীবনের সমস্ত স্বাচ্ছন্দ্য দিয়ে যদি তাকে পূজা করা যায়, তাহলে বোধহয় কম করা হয়। পৃথিবীর সমস্ত মাকে প্রণাম জানিয়ে আমি আমার চিঠি এখানেই শেষ করছি। বিনীত, স্বরূপ কুমার পাল, পাটপুর, বাঁকুড়া। পরের চিঠিটি সুপ্রিয় দেবাশিস্তা, মাকে নিয়ে লিখতে গেলে ঠিক কত শব্দ খরচ করলে মায়ের পূর্ণাঙ্গ অবয়ব তৈরি হয়, আমার কাছে আজও এ এক পরম বিস্ময়। 10 মাস 10 দিন গর্ভে যন্ত্রণার পর অনির্বাণ আলোয় এনেছিল আমার মা। তারপর থেকে মা মানে আমার স্বপ্ন পূরণের জন্যে দেবতার কাছে ঘড়িতে ঘড়িতে মানত। নির্দিষ্ট ছন্দে চলছিল মায়ে ছেলের ভালোবাসার সংসার। আমার শৈশব কৈশোর শেষে ব্রিলিয়েন্ট রেজাল্টের গুণে ভালো চাকুরি হলো, তখন আবার গোঁপ এসে গেছে ঠোঁটের ওপরে। মাথায় উতলা হলো আমার জন্য বউ আনতে হবে। হন্যে হয়ে খোঁজাখুঁজি শেষে মা আমার মনের মতো বউ আনলো। কিন্তু এরপর থেকেই সম্পর্কের ছন্দপতন। আমার বউ, কথা কও জীবন, ছোট্ট সংসার, আমি সোহাগী বউ আর আদরের সন্তান। মা আমার সন্তানকে তার বুড়ো হাড়ে স্নেহ আর মমতার পরশ মাখিয়ে বড় করে তুলতে প্রাণপাত চেষ্টা করে চলেছেন। আর সংসারে দুটি খায় আর মুখ বুজে শ্রম করে। যেই আমার ছেলে একটু বড় হয়ে গেল, মা ভারী হয়ে গেল সংসারে। সমস্যা মায়ে বউয়ে। বউয়ের সঙ্গে সেকেলে মন নিয়ে মায়ের নিত্যদিনের খিটিমিটি লেগেই থাকে। আমার সন্তানকে নিয়েও মায়ের সঙ্গে মতবিরোধ। মা মানতেই চায় না সময় বয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে বয়ে গেছে পুরাতন প্রথা। মা যেভাবে নাতির দেখভাল করে, বউয়ের পছন্দ হয় না। প্রথম মাকে কান কামড়ে বুঝিয়েছি, মা মানিয়ে নাও, তোমার সংসার যখন ছিল যা খুশি করেছো তুমি। মা মানিয়ে নিতে হয়তো চেষ্টা করে, কিন্তু বোকাশোকা মা কাজকর্মে খালি ভুল করে। বউ পদে পদে সেই ভুল ধরে দিয়ে মাকে কড়া কথা শোনায়। আমি পড়েছি মহা ফাঁপড়ে। শ্যাম রাখি না কুল রাখি। বউ চাই সংসারের আপদ বোঝাটিকে ঘাট থেকে নামাতে। আমিও মনে করি মায়েদের সবচেয়ে নিরাপদ আশ্রয় বৃদ্ধাবাস। ওখানে মাকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিলে বউয়ের মান ভঙ্গ হয়, সংসারে শান্তি আসে। মাও শেষ কটা দিন খোলা হাওয়ায় বুক ভরে শ্বাস নিতে পারে। শেষমেশ মাকে বুঝিয়ে সুঝিয়ে বৃদ্ধাশ্রম। মা নিজের ইচ্ছেতে গেছে। মা তো চিরকাল খুব জেদি। মাকে বোঝাতে চেষ্টার কসুর করিনি। মা খুব ভালো আছে ওখানে। বৃদ্ধাবাসে মায়ের অনেক সঙ্গী হয়েছে। হেসে খেলে মা ফিরে গেছে তার কিশোরী বেলায়। কৌতূহলী প্রতিবেশী আর কাছের আত্মীয়দের বোঝালাম এভাবেই। মাকে বিদায় করে ভালো আছি বেশ। প্রথম সপ্তাহান্তে যাই মায়ের কাছে। বউ যায় না, জোরাজুরি করি না। আসলে সে চায় না তার মডার্ন ছেলে বুড়ির খপ্পরে পড়ুক। আমি যাই গাদা গাদা খাবার আর ওষুধের প্যাকেট নিয়ে। মায়ের নজর থাকে না সেদিকে। মা পথ চেয়ে বসে থাকে উন্মুখ হয়ে, আমার আর আদরের নাতিটির কৌশল শুনবে বলে। ক্রমশ কাজের চাপে যাওয়া কমে। মাসে যায়, শেষে যাই, সেটাও ইদানিং পারি না সময়ের অভাবে। তবে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিই মাসের গোড়াতেই। দায়িত্ব পালনে গাফিলতি করি না বলে আত্মতৃপ্তি পাই। আর মায়ের নতুন জগৎ, নতুন পরিজন। মা তার সঙ্গী সখীদের প্রিয় পুত্রটির কত গুণগান গেয়ে যায়। তার আদুরে নাতি কত নেওটা ছিল এককালে। মাঝে মাঝে ফোন করে সেসব বলে আমার অফিস ফেরত পথে। মা হাসে কথা বলতে বলতে, কিন্তু মায়ের গলা ধরে যায়, কেঁপে যায়। হয়তো বয়সের দোষে,
কোনো কোনো একাকী মুহূর্তে মনোযোগী শ্রোতা হয়ে মায়ের ভেতরের দুঃখ প্লাবিত নদীটির উপস্থিতি টের পাই। তখনই ভাবি, ঠিক কত শব্দ খরচ করলে মায়ের সুখ ও দুঃখ লিখে বোঝানো যায়। কুশলে থাকুন দাদা, মায়ের স্নেহাশীর্বাদ মাথায় নিয়ে। ইতি সুব্রত চক্রবর্তী, গ্রাম পোস্ট বিক্রমপুর, জেলা বাঁকুড়া, সূচক 722151। আমার নতুন বন্ধু সুব্রত চক্রবর্তী, কৃতজ্ঞতা জানাই। এবারের চিঠিটি লিখেছেন ডক্টর দেবানন্দ মুখোপাধ্যায়, প্রান্তিকা, প্রতাপবাগান, বাঁকুড়া থেকে। প্রিয় দেবাশিস, গত 2 সপ্তাহ ধরে তোমার পত্রপাঠ অনুষ্ঠান শুনছি আর ভাবছি চিঠি পাঠানো বা পাওয়া দুটোই ক্রমশ কেমন যেন দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে দেশ থেকে। এখন আর ডাকপিয়ন বাড়ির দরজায় কড়া নেড়ে বলে না চিঠি আছে, বদলে কড়া নাড়ে অনলাইন কেনাকাটার ডেলিভারি বয় বলে পার্সেল আছে। কলম ধরার বদলে আঙ্গুলেরা ব্যস্ত কিবোর্ডে। নিমেষে পৌঁছে যায় চিঠি পৃথিবীর অন্য প্রান্তে। দেবাশিস, তোমাকে ধন্যবাদ অভ্যেসটা ফেরানোর জন্য। চিঠিটা হাতে আগে লিখে টাইপ করছি। এই তো গত পরশু, মানে 15ই মে আন্তর্জাতিক পরিবার দিবস গেল, আর আজ লিখতে বসেছি। যে বিষয়টা সেটা হলো মার ঠিকানা আজ কেন বৃদ্ধাশ্রম। শিশু জন্মাবার পরে যে কথাটা প্রথম বলতে পারে সেটা হচ্ছে মা। অ, আ, ক, খ ইত্যাদি শেখার অনেক আগেই সেটা শিখে যায় নিজে নিজেই। বড় হতে হতে বা বড় হয়ে কেউ কেউ সে আওয়াজকে ভাইরাল করে দেয়, কেউ বা হারিয়ে যেতে দেয় বৃদ্ধাশ্রমের 4 দেওয়ালের মাঝে। একটু পিছিয়ে গেলে আমরা দেখতে পাবো আমাদের জীবনে চতুরাশ্রমের প্রচলন ছিল। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4 আশ্রমে ভাগ করা ছিল জীবন। বানপ্রস্থ ছিল স্বেচ্ছা নির্বাসন। এখন 21 শতাব্দীতে এসে দেখি কিছু কিছু ক্ষেত্রে স্থানাভাব, দায়িত্ববোধের অভাব এবং সর্বোপরি সম্পর্কহীনতায় ভুগে চতুরতার সাথে মা বাবাদের চতুরাশ্রম মানাতে বাধ্য করাচ্ছে। হায় রে সভ্যতা, মানুষরা আজ এত অমানুষ হচ্ছে কেন? ইতিহাস সাক্ষী আগে আগে রাজারাজরা ক্ষমতার লোভে, সিংহাসনের লোভে পিতাকে হত্যা করার ঘটনা আমরা জানি, আমরা পড়েছি। প্রকৃষ্ট উদাহরণ শাহজাহানের বন্দিদশা। এখন তো শুধুমাত্র সম্পর্কহীনতা, মানসিক দূরত্বে ভুগে সন্তানরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে ঠেলে দিচ্ছে। এটা কি মানসিক দূরত্ব তৈরি, না সন্তানদের মানসিক বৈকল্য? আগে একান্নবর্তী পরিবারের মাথা ছিল ঠাকুরদা, ঠাকুরমা, বাবা মা। কোনো সমস্যা থাকলে সমাধানের জন্য আমরা তাদের কাছে যেতাম। এখন তো আমরা সেই মাথাকেই সংসার থেকে দূরে সরিয়ে রাখছি। এ এক কবন্ধ সমাজে বাস করছি, আর চোখের সামনে একটার পর একটা বৃদ্ধাশ্রম গড়ে উঠছে। তবে সবসময় যে ইচ্ছাকৃত তা নয়। অনেক সময় পরিস্থিতির চাপে, রুজি রোজগারের জন্য, দূর দেশে থাকার জন্য বাবা মা বৃদ্ধাশ্রমবাসী হতে বাধ্য হন। এখন মানুষ মানুষের জন্য গানটা শুনলে কেমন যেন মনে হয় সত্যি কি তাই? মানুষ মানুষের জন্য। চারিদিকের এত প্রলোভনের হাতছানিতে মানুষ আর নিজের বশে নেই। এত শত চাহিদার ঠেলায় সে তার মনুষ্যত্ব হারাতে বসেছে। তাই তো যিনি আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন তার স্থান হচ্ছে বৃদ্ধাশ্রমে। দেবাশিস, মাঝে মাঝে ভাবি এই সম্পর্কহীন কবন্ধ সমাজে আমাদের স্থান কোথায় হবে? বৃদ্ধাশ্রমে। তবে আশা রাখি দিন ফিরবেই। একদিন আমরা আমাদের ভুল বুঝতে পারবো। একান্নবর্তী পরিবার নামক বুলডোজারের ধাক্কায় বৃদ্ধাশ্রমগুলোকে মাটিতে মিশিয়ে আবার সবাই একসাথে বাঁচব, সেই আশায় বুক বেঁধে রইলাম। শুভেচ্ছা নিও, ভালো থেকো, সাবধানে থেকো। শুভেচ্ছা সহ ডক্টর দেবানন্দ মুখোপাধ্যায়, প্রান্তিকা, প্রতাপবাগান, পোস্ট, জেলা বাঁকুড়া, সূচক 722101। এবারের চিঠিটি পড়ব। প্রিয় দেবাশিস, গত সপ্তাহে তোমার লাইভ পত্রপাঠ অনুষ্ঠানের শ্রোতা থাকতে পেরে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়, আর সেই টানেই আমার এই চিঠি লেখা। কোনো মা বৃদ্ধাশ্রমে যাক তাঁদের ইচ্ছের বিরুদ্ধে, এটা কোনো মতেই কাম্য নয়। এই পৃথিবীতে বিভিন্ন মানুষ, বিভিন্ন চরিত্রের। যদি মায়েরা তাঁদের ভালো লাগার জায়গাগুলো বেছে নিয়ে এক নিজস্ব জগৎ তৈরি করে নিতে পারে, বা ছোটবেলার বন্ধু বান্ধবদের খুঁজে নিয়ে হোস্টেল বানিয়ে নিতে পারে, তাহলে বোধহয় বৃদ্ধাশ্রমে যাওয়ার প্রয়োজন হবে না কখনো। আমার সন্তান বলে আবার নিজের আঁচলে বেঁধে রাখবো, সেটাও বোধহয় ঠিক নয়। কোনো বাবা মাই চান না তাঁদের সন্তানেরা নিজেদের কাছেই থাকুক।
কিন্তু তাদের শিক্ষার প্রকৃত মর্যাদা অনুযায়ী সম্মান ও জীবিকা সহ চাকরি বাবা মায়ের কাছাকাছি স্থানে থেকে পাওয়ার সৌভাগ্য সব সন্তানদের হয় কি আমাদের দেশে? তাই দেশের বিভিন্ন প্রান্তে পাঠাতেই হয় আমাদের সন্তানদের। দেখা যায় মায়েরাই সেখানে নিজেদের আধিপত্য ছেড়ে যেতে রাজি হন না। আর এখন তো নিউক্লিয়ার ফ্যামিলির দৌলতে বেশিরভাগ পরিবারেই একটি মাত্র সন্তান, ফলে সমস্যা আরও জটিল। আগেকার সময়ে যৌথ পরিবার থাকার জন্য এই বিষয়টি এত বেশি প্রকট হতো না। তবে আমার মতে বৃদ্ধাশ্রমগুলোকে যদি একটু কলেজ বা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের মতো করা যায়, তাহলে তার থেকে ভালো আর কিছু হবে না। পত্রপাঠের প্রতি শুভ কামনা রইল। শুভেচ্ছান্তে লক্ষ্মী ভট্টাচার্য, সার্কাস ময়দান, বাঁকুড়া থেকে লিখেছিলেন চিঠিটি। কৃতজ্ঞতা জানাই, একদম আমার নতুন বন্ধু, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারাও ভালো থাকুন। এবারের চিঠিটি পড়ব। লিখেছেন হায়দ্রাবাদ মুসাপেট থেকে তপতি বর্মন। প্রিয় পত্রপাঠ, আমি অনুষ্ঠানের নতুন বন্ধু। আমি 70-এর পথে, তাই তোমাকে ভাই ডাকতেই পারি। আমার অতি সামান্য লেখা চিঠি ও এখানে পাঠ হওয়ায় যেমন আমি আনন্দ পেয়েছি, তেমনই লেখার উৎসাহ পেলাম। আর ভাই, তোমার সুন্দর বাচনভঙ্গিতে আমার লেখা আরও বেশি মাত্রা পেল। আমার মনে হয়েছে, তাই আবারও লিখতে বসলাম। বিখ্যাত সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তীর বৃদ্ধাশ্রম নিয়ে বিখ্যাত গানটি যখনই শুনি, চোখের জল যেন বাধা মানে না। অতি সত্য কথা সাহসের সাথে লিখে সুরে গিয়েছেন, মায়েদের কথা ভেবেই। আসল কথা, আমাদের বিশ্বনায়ক স্বামী বিবেকানন্দ বলে গেছেন, সর্বপ্রথম মানুষ চাই, মানুষ। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন, মান আর হুঁশ আছে সেই মানুষ। কিন্তু আমরা কজন আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ করতে পেরেছি? মনে হয় পারিনি। আমরা তো ছোট থেকেই মা বাবা কাকা কাকিমা পিসি মাসি সবাইকে যেমন ভালোবাসতাম তেমনি শ্রদ্ধা করতাম। মামা বাড়ি মাসি ও পিসির বাড়ি বছরে 2-3 বার যেতামই। ফলে সবার সাথে ঘনিষ্ঠ আত্মীয়তা সহজেই গড়ে উঠত। এইরকম মনের ঘনিষ্ঠতা পরিবর্তনশীল সমাজ ও পৃথিবীতে আজ বিরল। এখন আমারই পিস্তুত মামাতো ভাই বোনদের ফোন করলে পাই না। আবার কখনো পেলেও নিজেদের ছোট সংসার ও 1 কি 2 সন্তান নিয়ে এতই ব্যস্ত যে প্রাণ খুলে কথা বলতে চাইলেও সময় নেই কারো। সন্তানদের প্রত্যেকে ডাক্তার ইঞ্জিনিয়ার না করতে পারলে সমাজে মান বজায় থাকে না, যে এরকমই একটা নেশা হয়েছে। তাই এই দিকে এত মনোযোগ দিতে গিয়ে নিজেদের মা বাবারা কেমন আছেন তার খবর নিতে সময়ই হয়ে ওঠে না। আবার কেউ আর কখনো দেশেই ফিরবে না। ফলে যত টাকাই খরচ হোক, তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করে দেয়। আর যে মা বাবারা ছেলে মেয়েদের কাছে থাকেন, তারা মনমরা হয়ে কাজের মেয়ের সাহায্য নিয়ে দিন কাটান। আর যারা সে মা বা বাবা যেই হন, নিজেরাই বৃদ্ধাশ্রমে চলে যান, তাদের মন কিন্তু তাদের সন্তানদের দেখার জন্য ব্যাকুল হয়। কিন্তু কাকস্য পরিবেদনা, কে বোঝে কার কথা বা কে শোনে? বর্তমানে বেশিরভাগ মানুষের অর্থমোহ, স্বার্থপরতা অতিমাত্রায় বেড়ে যাওয়ায় তারা একেবারেই ভুলে যায় যে পৃথিবীর আলো তারা দেখতে পাচ্ছে, যা কিছু করছে সেই বৃদ্ধাশ্রমে রেখে আসা মায়ের কোলে জন্ম নেওয়ার জন্যই। মায়ের যত্নে মানুষ হতে পেরেছে সেজন্যই। এ সময় সবাই সাবধানে থাকবেন, মন ভালো রাখবেন। নমস্কারান্তে, তপতি বর্মন, মুসাপেট, হায়দ্রাবাদ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের চিঠি পাঠানোর জন্য। প্রিয় দেবাশিস দা, চিঠির শুরুতেই তোমাকে অনেক অভিনন্দন জানাই এমন একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। এই সপ্তাহের চিঠির বিষয় রেখেছ, বৃদ্ধাশ্রমে বাবা মায়ের স্থান হয় কেন। বিষয়টির গভীরতা যে কোনো সংবেদনশীল মানুষের মনকে নাড়িয়ে দেবে। বিশেষত আমার মতো যারা একান্নবর্তী পরিবারে বাবা কাকা জেঠু দাদু ঠাকুমার কোলে পিঠে বড় হয়েছি, তাদের কাছে বাবা মা মানে আমৃত্যু অভিভাবক। পরিবারের সমস্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাড়ির সবচেয়ে বৃদ্ধ মানুষটির, এটাই স্বাভাবিক আমাদের চোখে। এই বয়সে এসেও বাবার অনুমতি ছাড়া জীবনের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা আমরা ভাবতেই পারি না, স্বস্তিবোধ করি না। কিন্তু সময়ের সাথে সাথে একান্নবর্তী পরিবারের ধারণা ভেঙে পড়েছে। নিউক্লিয়াস ফ্যামিলির অবাধ স্বাধীনতা ভোগ করার মোহে দায়িত্ব পালনের কথা আমরা অনায়াসে ভুলে যেতে পারছি।
বাবা মাকে অবাঞ্ছিত দায় ভাবতে পারার এই মানসিকতার বীজটি কিন্তু নিহিত রয়েছে আধুনিক ভোগবাদের মধ্যে। টাকা নয়, সময়ের অভাবটাই আধুনিক প্রজন্মের কাছে প্রকট হয়ে উঠেছে। বহিরঙ্গের লোক দেখানো সুখের পিছনে ছুটতে গিয়ে তারা আত্মার প্রশান্তিকে বিসর্জন দিচ্ছে। বাবার পায়ের কাছে অথবা মায়ের কোলের কাছে বসে দুদণ্ড কথা বলার যে নিবিড় সুখ, তা পৃথিবীর কোনো মাল্টিপ্লেক্স কিংবা আলোকোজ্জ্বল 5 স্টার হোটেল কি কখনো দিতে পারে? চিঠি শেষ করার আগে একটি কথা বলবো। আমাদের প্রজন্মের যেসব ছেলেমেয়েরা নিজেদের বাবা মা কিংবা শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে দায়মুক্ত হতে চাইছি, তারা নিজেদের বৃদ্ধ বয়সে আপনজনদের থেকে দূরে কোনো এক বৃদ্ধাশ্রমে কাটানোর জন্য মনে মনে তৈরি হচ্ছি তো? কারণ আমার সন্তানের কাছে আমি যে দৃষ্টান্ত স্থাপন করব, তার চেয়ে আলাদা কিছু সে করবে, এমনও প্রত্যাশা করা নিতান্তই মূর্খামি। চিঠিটি লিখেছেন অনন্য পাঠক, আদর্শনগর, বাঁকুড়া থেকে, আমাদের নতুন বন্ধু। আমি বলছিলাম যে আমাদের গত সপ্তাহে চিঠির সংখ্যাটা ছিল 16, সেটা এই সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে 24। আপনারা ভালোবাসছেন, আপনাদের প্রতি আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা। আমাকে অবশ্যই ভাবতে হবে এই চিঠির অনুষ্ঠানটা 2 দিন করা যায় কিনা আগামী দিনে, কারণ আপনাদের চিঠি লেখার ওপরই সেটাই করতে হবে। প্রিয় পত্রপাঠ, প্রিয় ভাই, প্রথমে তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সাপ্তাহিক পত্রপাঠের গত 2 অনুষ্ঠানই খুব সুন্দর হয়েছে। লেখনী যেমন সুন্দর, তেমনি সুন্দর হয়েছে পাঠ। আবেগঘন কণ্ঠ মাধুর্যে প্রত্যেকটা চিঠি তুমি পৌঁছে দিয়েছ মনের মণিকোঠায়। শুধু কণ্ঠ মাধুর্যে নয়, বিষয় নির্বাচনেও তুমি অনন্য। এ সপ্তাহে এমন একটা বিষয় তুমি নির্বাচন করেছ যে বিষয়টা অন্তরের অন্তঃস্থলে একটা ধাক্কা দিয়ে যায়। মা শব্দটা বোধ করি পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ এবং সবার দুর্বলতার শব্দ। মা শব্দটা বললেই কি অদ্ভুত একটা প্রশান্তিতে মন ভরে ওঠে। একটা কথা কতবার শুনেছি, কুপুত্র যদিও হয়, কুমাতা কখনো নয়। আর একটা কথাও পড়েছি, সমুদ্রে তোর তল আছে, পার আছে তার, অতল অপার মাতৃস্নেহ পারাবার। সত্যি, মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। মা তো মাই, তার কোনো প্রতিশব্দও আমি ভাবতে পারি না। মায়ের শাসনে থাকে প্রচ্ছন্ন আদর, আর মায়ের গায়ের গন্ধ সে তো জানান দেয় আমারই মা। মায়ের সাথে সন্তানের নারীর যোগ, যার শাসন হৃদয়ে পাতা, তাকে কেমন করে নির্বাসনে পাঠানো যায় জানি না। বড় হলে আমরা কি এত বড় হই, মায়ের চেয়েও বড়, যে মাকে তার বাড়ি থেকে তিলে তিলে গড়ে তোলা তার সংসার থেকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারি? আমাদের এত সাহস হয়? এই অধিকার কি আমাদের আছে? আমরা কি এত স্বার্থপর? যারা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন, তাদের বুকে মায়ের জন্য এতটুকু ব্যথা হয় না, একথা বিশ্বাস করতে মন চায় না। মা যতই বৃদ্ধা হন না কেন, তবু তিনি মাথার ওপর বটগাছের মতো ছায়া দেন। সেই গাছকে শিকড় সমেত উপড়ে নিলে যে বিরাট গর্ত হয়, তা নিশ্চয়ই আজকের পরমাণু পরিবারেও ক্ষতের সৃষ্টি করে, এও আমার বিশ্বাস। সেই ক্ষতের জ্বালা বা ব্যথা প্রশমনের উপায় না খুঁজে যাতে ক্ষত না হয়, সে চেষ্টা করাই ভালো। মা থাকুন না তার পুত্র পৌত্রের মাঝে। এতদিন ঘাম রক্তশ্রমে যে সংসার তিনি গড়ে তুলেছেন, তার এক কোণেই না হয় তিনি থাকুন। যদি তেমন সেবা যত্ন ভালোবাসা নাও দিতে পারি, তবুও জীবনের শেষ দিনগুলো আপনজনেদের মাঝে কাটুক তার। আজকের এই সামাজিক পারিবারিক পরিকাঠামোতে পরিস্থিতির চাপে যারা বাধ্য হয়ে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাদের বুকটা যদি চিনচিন না করে, তবে সেই সন্তানদের মানুষ হওয়ার উপাদানের নিশ্চয়ই কোনো ঘাটতি আছে। তাই বিশেষ একটা দিন নয়, মায়ের বেঁচে থাকা প্রত্যেকটা দিনই, প্রতিটা দিনই মাতৃদিবস। সে কথা মনে রেখে মায়ের আঁচলের গন্ধ নিয়ে আমরা যেন মায়ের সাথেই থাকি, মায়ের কোলেই বাঁচি, এই কামনায় রইল। শব্দ সংখ্যার শাসনে আজ এখানেই থামলাম। ভালো থেকো ভাই। অফুরন্ত ভালোবাসা সহ দিদি স্বপ্না আচার্যি, ব্যাংচাত্রা রোড, কুচবিহার থেকে লিখেছেন এই চিঠি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবারের চিঠিটি লিখেছেন সুপ্রতীক মৈত্র, পীরপুকুর, বর্ধমান থেকে।
প্রিয় বরেশু, আজ পত্রপাঠের বিষয়ে লিখতে গিয়ে মন ভারাক্রান্ত, আঙুল সরছে না। শিক্ষিত সমাজে মায়েদের এই দৈন্যদশা দেখে মনে বড় খারাপ হয়। সবচেয়ে দুর্ভাগ্য যে বৃদ্ধাশ্রমে থাকা মানুষদের ছেলে মেয়েরাই আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার নিরিখে তথাকথিত শিক্ষিত। গ্রামের নিরক্ষর মানুষদের হাতে পয়সা থাকলেও কিন্তু বাবা মা বৃদ্ধাশ্রমে থাকেন না। এই পরিস্থিতি আমার মনে কতগুলো প্রশ্নের উদ্রেক করে। আমরা যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে চলেছি, তাতে কি বাবা মা শিক্ষক মহাশয়দের সম্মান করার মতো শিক্ষা কি সত্যিই আছে? আমরা যদি আমাদের বাবা মাদের সাথে এরকম ব্যবহার করি, তবে আমাদের প্রজন্মও ভবিষ্যতে আমাদের সঙ্গে একই ব্যবহার করবে, এইটুকু বোধ শক্তি কি আমাদের আছে? যৌথ পরিবার ভেঙে মৌলিক পরিবারে পরিণত হওয়ার মধ্যেই কি সমাজের এই ব্যাধি লুকিয়ে রয়েছে? পরিবারের স্বামী স্ত্রীর ইগোর লড়াইয়ের মধ্যেই কি এই সমস্যার বীজ নিহিত আছে? পরের প্রজন্মকে টাকা উপার্জনের মেশিনে পরিণত করতে চাওয়ার নেশাই কি আমাদের এই ব্যাধির দিকে ঠেলে দিচ্ছে? আমার সন্তান উচ্চশিক্ষিত ও বিদেশে বসবাস করে, এই শ্লাঘাই কি পরবর্তী জীবনে আমাদের বৃদ্ধাশ্রমের জীবনে ঠেলে দিচ্ছে? এমন অসংখ্য অসংখ্য প্রশ্ন মনের মধ্যে ভিড় করে আসে। আজ যখন অতিমারির ভয়ে সারা পৃথিবী বিপর্যস্ত, দেখা যাচ্ছে এই অতিমারি আমাদের আগের প্রজন্মকেই সবচেয়ে বেশি আক্রমণ করেছে। কে জানে এটাও আমাদের আগের প্রজন্মকেই এই পৃথিবীর ঘৃণ্য প্রচেষ্টা কিনা? প্রিয় বরেশু, আমরা কেউই বুঝতে পারছি না বা চাইছি না বুঝতে যে মানসিক আঘাত আমরা আমাদের আগের প্রজন্মকে দিচ্ছি, সেই আঘাতই আরও বেশি তীক্ষ্ণ হয়ে আমাদের বুকেই বিঁধতে চলেছে। পরিশেষে বলি, আমাদের সুমতি হোক, বৃদ্ধাশ্রমগুলো বন্ধ হোক, আমরা শহুরে লোকগুলো একবার গ্রাম বাংলার দিকে ফিরে তাকাই, আর ওই তথাকথিত অশিক্ষিত মানুষদের কাছ থেকে সামাজিক সহাবস্থানের শিক্ষা নিই। অলমিতি। শুভেচ্ছান্তে সুপ্রতীক মৈত্র, পীরপুকুর, নতুন পল্লী, বর্ধমান শহর, পূর্ব বর্ধমান। ধন্যবাদ আমাদের বন্ধুকে। আগামী দিনেও আপনাদের চিঠি আমার সঙ্গে থাকবে। প্রিয় পত্রপাঠ, পত্রের শুরুতেই নমস্কার নেবেন। জানি না আমার পত্র পড়া হবে কি না, বা কতটুকু মনের কথাগুলো তুলে ধরতে পারলাম। তবুও একজন মা হিসেবে কিছু লেখার চেষ্টা করেছি মাত্র। একটি মেয়ে যখন মাতে পরিণত হয়, তখন তার সবচেয়ে বেশি যন্ত্রণা মানে প্রসব যন্ত্রণা, সেটা যন্ত্রণার থেকেও সুখদায়ক হয়ে ওঠে তার সন্তান লাভের আশায়। সেটা সব কিছু সহ্য করে নিতে পারে ওই মা ডাকটি শোনার জন্যে। অনেক সময় হয়তো অনেক লাঞ্ছনা, দুঃখ, কষ্ট সহ্য করেও সন্তানকে মানুষ করার চেষ্টা করে। মা বাবা দুজনে মিলেই সংসারের হাল ধরে ঝড়ঝাপটাকে সন্তানের থেকে দূরে রেখে সাধ্যমতো সন্তানের মনোবাঞ্ছা পূর্ণ করার চেষ্টা করে। কিন্তু একটা মা কখনোই এটা ভাবে না যে তার সন্তান বড় হয়ে মাকে দেখবে কিনা। মায়ের ভালোবাসার কোনো শর্ত নেই যে। আর সেই ছেলে বড় পোস্টে চাকরি করে বিদেশ পাড়ি দেওয়ার সময় মাকে আর মনে রাখে না, কিংবা তার আর ক্ষমতা হয় না মাকে তার কাছে রাখার। মা তখন বোঝা হয়ে যায়, আর ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। কিংবা দেশে থেকেও বড় চাকরি করা ছেলের তখন মায়ের সাথে সেই ঘরে থাকতে সংকোচ হয়। বড় শহরে, বড় ফ্ল্যাটে কিংবা বাংলোতে মা ঠিক মানিয়ে নিতে পারবে না, তাই সেখানেও মায়ের ঠিকানা কেয়ার অফ বৃদ্ধাশ্রম। এখন আবার সন্তানেরা ভালো ভালো কথা বলতে শিখেছে। তারা নাকি মায়ের ভালোর জন্যই, মাকে দেখাশোনার লোক নেই, একা থাকবে মা, তাই মা যেন ভালো থাকে তার জন্যই ঠিকানা বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। সারাদিন এত ছেলেকে নিয়ে কাজের চাপ আর সংসারের চাপ যে মাকে মনে করার আর সময় কোথায়। বৃদ্ধাশ্রমে যেদিন দিল, সেদিনই সব দায়িত্ব থেকে যেন মুক্ত হলো। যে মায়ের জন্যে তার জন্ম, সেই মাকে জন্মদিনে ফোনেও একটা প্রণাম করার সময় নেই, কারণ সে তো তখন ব্যস্ত বার্থডে পার্টি নিয়ে। কিন্তু এদিকে তার মা হয়তো জন্মদিনে পায়েস কিংবা কিছু ফুল হতেই করজোড়ে নিবেদন করতে ভোলেন না তাঁর ঈশ্বরকে সন্তানের মঙ্গলের জন্য। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, এই নিঃস্বার্থ ভালোবাসার যেন দাম পায় সব মায়েরা। তারা যেন সন্তান থেকেও সন্তান হারা না হন।
প্রতিটি সন্তানের মনে যেন থাকে মাতৃভক্তি। ইতি শুভাকাঙ্ক্ষী শম্পা পাত্র চট্টরাজ, পুরুলিয়া, ভাটবাঁধ জেলা, পুরুলিয়া। আমার নতুন বন্ধু শম্পা পাত্র চট্টরাজ, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবারের চিঠিটি লিখেছেন শুভঙ্কর সরণী, বাঁকুড়া থেকে সুকুমার বন্দ্যোপাধ্যায়। আমার মা আমার প্রেরণা, চালিকা শক্তি। জ্যোতিষ্মতী ধারয়ত ক্ষিতি, ইনি আমার মা। এই জ্যোতিষ্মতী মা ক্ষিতি অর্থাৎ পৃথিবীকে ধারণ করেন ও আমাদের স্বর্গীয় সুখ প্রদান করেন। তাহলে আমার জন্মদাত্রী, জননী ও দেবা পৃথিবী হলেন মা। তিনিও আমাদের লালন পালন করেন। আলোচনার কথামুখ হলো মা ও তার ঠাঁই নিয়ে। আমার মা আমার প্রেরণা, আমার শক্তি। এই ধারণাটি পেয়েছি সুপ্রাচীনকালের মাতৃতান্ত্রিক ধ্যান ধারণা থেকে। বেদ, উপনিষদ, পুরাণ জুড়ে শুধুই মা। এই মাই হলেন সকল শক্তির উদ্গাতা, সকল বিদ্যা বৈভবের ধারিণী। পরম প্রিয় সন্তান হলো সেই মায়ের অলঙ্কার। সুপ্রাচীনকালের বৈদিক সাহিত্য থেকে যেটুকু জানতে পেরেছি, দেবদেবী হলেন প্রত্যেক ভারতবাসীর জনক জননী। বৈদিক আর্য সভ্যতায় নারী বা মাতৃশক্তির ঠাঁই ছিল সবার উপরে। সেখানে রক্তমাংসের মানুষ ও দৈবী গুণেও শক্তিতে দেবত্ব প্রাপ্ত হয়েছেন। সেই নারী বা মাতৃশক্তির সম্ভ্রম মর্যাদা রক্ষা, তাকে সংহত করার কাজটি করতেন সমাজ বা পরিবারের কর্তা ও সন্তানগণ। তিনি শুধু আদর্শ গৃহিণী, জননী কিংবা কন্যা, দুহিতা নন। তিনি সর্বগুণ সমন্বিতা, সর্বশক্তি সম্পন্না এক মহীয়সী মাতৃশক্তি। তিনি কোনোভাবেই অবজ্ঞা, অবহেলার পাত্রী নন। পৃথিবীর সমস্ত দেশের ইতিহাসে পুরাণে মায়ের স্থান সবার উঁচুতে। তিনি জগৎ প্রসবিনী, জগৎ পালয়ত্রী, আবার পাপ দুরাচারের সংহার কর্ত্রী। মা কথাটির ইতিহাস তাৎপর্য খুঁজতে আমরা ঋগ্বেদ থেকে পুরাণের পথ ধরে আজকের দিনে চোখ রাখলে দেখি সেই অপার করুণাময়ী মার চোখের জলের অবিশ্রান্ত ধারা। সেই জ্যোতির্ময়ী মা আজ যেন ভীষণভাবে অবহেলিত, অবজ্ঞার পাত্রী। আমাকে যিনি অজেয় করার জন্য জীবন যৌবন সঁপে তিল তিল করে ধূপের মতো ক্ষয় করেছেন, সেই মা আজ আমাদের কাছে অপান্তেয়, অচ্ছুত। কেন? প্রশ্ন জাগবে না মনে? জল আসবে না চোখের কোণে? আজ সত্যি বিশ্বজুড়ে মানব সভ্যতার আদি ডাক মা কেমন যেন ঝরা ফুলের মতো হয়ে গেছে। আমাদের দেশেই নয়, সারা বিশ্বেই প্রতিষ্ঠিত সৌভাগ্য সাফল্যের চাবি হলেন নারী কিংবা মাতৃশক্তি। সংসার যদি রমণীর গুণে সুখী হয়ে থাকে, তাহলে সেই নারী, মাতা, কন্যা কিংবা ভগিনীর ঠাঁই কি বৃদ্ধাশ্রম নাকি অ্যাসাইলেম হোমে? আমার মা যদি সমস্ত শক্তি হয়, সকল কাজের প্রেরণা হয়, তাহলে তার ঠাঁই হোক আমাদের হৃদয়ে, থাকুন মাথার মণি হয়ে। কারণ তিনি জননী, জন্মদাত্রী, আর আমরা তার নারী ছেঁড়া ধন। চিঠিটি লিখেছেন সুকুমার বন্দ্যোপাধ্যায়, শুভঙ্কর সরণী, বাঁকুড়া থেকে। অনেক অনেক কৃতজ্ঞতা আমার এই নতুন বন্ধুকে। প্রিয় দেবাশিসদা, পত্রের প্রথমেই তুমি আমার শুভেচ্ছা নিও। তোমার এই পত্রপাঠ অনুষ্ঠান উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। আর তুমি যে বিষয়ে লিখতে দায়িত্ব দিয়েছ তা অত্যন্ত বিষাদময়, হতাশার। এ এমন এক বিষয় যা হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। তবে জীবনের গল্প যে ঝলসানো বাস্তবকে তুলে ধরে, এর নতুন কি? এই তো সেদিন সংবাদের শিরোনামে দেখলাম, স্টেশনে ফেলে রাখা বৃদ্ধ মায়ের ছেলেদের জন্য অপেক্ষায় কাটল 3 মাস। শেষ আশ্রয়ে বৃদ্ধাশ্রম। অন্যদিকে ডাস্টবিন থেকে খুঁটে খাওয়া বৃদ্ধ পিতাকে উদ্ধার করে বৃদ্ধাশ্রমে প্রেরণ। সংবাদপত্রে প্রকাশিত সংবাদ দুটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সমাজের অবক্ষয়ে, প্রতি মুহূর্তের অবক্ষয়ে ধূলিসাৎ হচ্ছে আমাদের বিবেক, আমাদের মূল্যবোধ, পারিবারিক বন্ধন, যা আত্মিক সম্পর্ক বিষয়ক ধ্রুব সত্যের ওপর আঘাত হানে। সেদিন ফেসবুকে বৃদ্ধাশ্রম থেকে সন্তানের কাছে বাবার চিঠির শিরোনামে একটি লেখা আমার চোখে পড়ে। কিছুদিন যাবৎ বৃদ্ধাশ্রমে আশ্রিত ওই বাবা তার ছেলেকে লিখছেন, প্রিয় অমল, কেমন আছো? আমার বৌমা এবং প্রিয় দিদুন সোনা ভালো আছে তো? আমি কোনো মেয়ের বাবা হতে পারিনি, কিন্তু তোমাকে বিবাহ দিয়ে যে লক্ষ্মী বৌমাকে পেয়েছি তাকে কোনোভাবেই কষ্ট দিও না। ওই লক্ষ্মী প্রতিমায় আমার মেয়ের শূন্যস্থান পূরণ করে দিয়েছে। আমার দিদুন
সোনাকে অনেক আদর দিও এবং তার কোনো অপূর্ণতা রেখো না। তোমার পিতা তোমার চাহিদা তো দূরের কথা, মৌলিক চাহিদাও পূরণ করতে পারেনি, কিন্তু তুমি তো গরিব নও, তাই আমার দিদুন সোনার কোনো শখ অপূর্ণ রেখো না তুমি। ভগবানের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তুমি প্রতি বছর দুবার আমার সাথে দেখা করতে আসো। পাশের ঘরের অবনীবাবু তা দেখে ঈর্ষা করেন, কারণ টাকা পাঠানো ছাড়া ওনার সন্তানেরা ওনার খোঁজ নেয় না। প্রিয় অমল, তুমি একবার সময় করে এসো এখানে, কেননা দিন দিন যেভাবে অক্ষম হয়ে যাচ্ছি তাতে আমার পৃথিবীটা সংকুচিত হতে হতে আমার এক চোখ ভাঙা চশমাটির মতো হয়ে দাঁড়িয়েছে। তোমার কাছে হতে পারে এটাই আমার শেষ চিঠি, কারণ লিখতে বসলে চোখ যেভাবে ঝাপসা হয়ে আসে, হাত যেভাবে কাঁপতে শুরু করে, কিংবা মস্তিষ্ক যেভাবে আমার বিরুদ্ধাচরণ করে, তাতে তোমাকে আর চিঠি লিখতে পারবো বলে মনে হয় না। এখন জীবন সায়ান্নে এসে বারবার অনুশোচনা হচ্ছে, মনে হচ্ছে তোমাকে লালন পালন করতে গিয়ে কোথায় যেন আমি চরম ভুল করে ফেলেছি, কোথায় যেন আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারিনি। মরণ সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে এখন মনে হচ্ছে সন্তান হিসেবে তুমি সুসন্তানের দায়িত্ব পালন করলেও আমি পিতা হিসেবে মোটেও সফল নই। এসব বলছি বলে তুমি আমার ভেবে বসো না আমি তোমার কৈফিয়তের কাঠগড়ায় দাঁড় করাবো। না না, বৃদ্ধাশ্রম নিয়ে সমাজে বহু ধরনের খারাপ কথা প্রচলিত থাকলেও আমি সেটা মনে করি না, কারণ তুমি তো আমাকে জোর করে বৃদ্ধাশ্রমে পাঠাওনি, আমি তোমার চোখের জলের বিরুদ্ধাচরণ করে এখানে আশ্রয় নিয়েছি। যাই হোক, পরের বার যখনই আসো আমার প্রাণের প্রিয় দিদুন সোনাকে সঙ্গে নিয়ে এসো। আমি দেখতে চেয়েছি শুনলে ও হয়তো আসতে চাইবে। বৌমাকে এত দূরে আনার দরকার নেই, এখানে খুব গরম, মামুনের খুব কষ্ট হবে। আসার সময় বাড়ি থেকে কিছু খাবার আনারও দরকার নেই, এখানে যে খাবারগুলো দেয় তার থেকে বাড়ির খাবার অনেক খারাপ। অনেক কিছু লেখার ছিল, কিন্তু আর কিছু লিখতে পারছি না। কোথা থেকে যেন একটা অন্ধ পোকা এসে আমার চোখে ঢুকে পড়লো, যেন কিছুটা যন্ত্রণাও হচ্ছে। কয়েকদিন হলো আবার তোমার মা আমায় খুব জ্বালাচ্ছেন। তাকে হারানোর 15 বছর পর এমনটা কেন ঘটছে তা বুঝে উঠতে পারছি না। স্বপ্নে এসে সে আমাকে খালি ডেকেই চলেছে। যাই হোক, তোমার এই অক্ষম বাবাকে ক্ষমা করে দিও বাবা। তোমার সন্তানের জন্য তুমি যেন আমার মতো অক্ষম বাবা না হও তার চেষ্টা করো। ইতি, তোমার অক্ষম জন্মদাতা ক্ষীরোদ প্রসাদ বৃদ্ধাশ্রম, বাঁকুড়া। আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে বৃদ্ধাশ্রম, এ এক কঠিন সত্য দাদা। জীবন সায়ান্নে যে সন্তানের কাছে কিছু চাওয়ার নেই, শুধুমাত্র সুখ দুঃখ ভাগ করা ছাড়া, সেখানেই ছুঁড়ে দেওয়া হয় নির্বাস নামীয় নরকে। তবুও প্রতিবাদ দানা বাঁধে না, মন অভিশাপ দেয় না। প্রতিটি রক্তবিন্দু দিয়ে গড়া ধন যে ওরা, তাই চুপ থাকেন, একেবারেই চুপ। তবে এ নিষ্ঠুরতা তাদের কেবলই কাঁদায়। এ কেমন নিয়তি! আমি মাঝে মাঝে ভাবি আমরা কতটাই না আধুনিক, স্বার্থপর। শুভেচ্ছা সহ সুমন মল্লিক, কার্জুরিডাঙ্গা, বাঁকুড়া। আমার নতুন বন্ধু লিখেছিলেন এই চিঠি, আমারও কৃতজ্ঞতা থাকলো। এবারের চিঠিটি লিখেছেন প্রদ্যুৎ রাজগুরু, কানকি, উত্তর দিনাজপুর থেকে। দেবাশিস্তার এই সপ্তাহের বিষয়টি খুবই প্রাসঙ্গিক, যেটা আমাদের সকলের মনকে নাড়া দেয়। যে মাতৃস্নেহে আমরা বড় হলাম, যারা আঁচলের তলে আমরা সুরক্ষিত থাকলাম, সেই মমতাময়ী মা আজ অসহায়। দেখুন, মায়ের শেষ বেলাতেও আমরা কিভাবে মাকে ব্যবহার করি। স্বপ্ন যখন বাস্তবায়িত হয় তখন আনন্দে ভরে ওঠে মন। প্রমীলা দেবীরও তাই হয়েছে। একমাত্র ছেলে মাধব একটা বড় ফ্ল্যাট কিনেছে। আজ গৃহপ্রবেশ। সব নিয়ম মেনেই প্রমীলা দেবী পুরোহিতের সাথে কথা বলে গৃহপ্রবেশের পুজো সম্পূর্ণ করেছেন। আর এই আনন্দঘন মুহূর্তে প্রমীলা দেবীর মাধবের বাবার কথা খুব মনে পড়ছে। লোকটার অনেক স্বপ্ন ছিল, কিন্তু কিছুই দেখে যেতে পারল না। ছেলে শখ করে একটা ফ্ল্যাট বানিয়েছে, এমনকি এই ফ্ল্যাটে ছেলে ও বৌমার আদরের বিদেশি কুকুর টমির জন্য একটা ছোট্ট রুম আছে। গৃহপ্রবেশের রাতে মাধব কাঁচুমাচু করে প্রমীলা দেবীর কাছে এসে বলল, মা, আমি আর তোমার বৌমা আলোচনা করে দেখলাম ছেলেটা বড় হচ্ছে, ওর এখন জোর কদমে পড়াশুনো করা দরকার। এই একটা ছোট ফ্ল্যাটে এতজন কি থাকা সম্ভব মা? তোমার জন্য একটা বৃদ্ধাশ্রম রাখার ব্যবস্থা করেছি। বাবার পেনশনের টাকাতেই খরচ চলে যাবে, তুমি কাল থেকে ওখানেই থাকবে।
প্রমীলা দেবী প্রথমে একটু আঁতকে উঠলেন, পরে বললেন, হ্যাঁ খোকা, তাতে আর কি, চিন্তা করিস না বাবা, আমাকে কাল দিয়ে আসিস বৃদ্ধাশ্রমে। স্বামীর স্মৃতি হৃদয়ে লালন করতে করতে একাকী ভালোই আছেন প্রমীলা দেবী। আজ হঠাৎ মাধব তার মায়ের সাথে বৃদ্ধাশ্রমে দেখা করতে এলো। মাধব তার মাকে বলল, মা, তোমার কাছে আমার কোনো পুরনো ফটো নেই, মানে আমি বলতে চাইছি তোমার আর আমার একসাথে কোনো ছবি ছোটবেলার। হ্যাঁ বাবা, কেন থাকবে না, নিশ্চয়ই আছে। তাহলে আমাকে দাও তাড়াতাড়ি। কেন বাবা? আমি ফেসবুকে দেব। আজ যে সেসব তুমি বুঝবে না মা। এভাবে নিজের ইমেজ রক্ষার তাগিদে আজকের মাধবরা মাঝে মাঝে বৃদ্ধাশ্রমে যান। চিঠিটি লিখেছেন প্রদ্যোৎ রাজগুরু, কানকি, উত্তর দিনাজপুর থেকে। ধন্যবাদ। এবার যে চিঠিটি পড়ব সেটি লিখেছেন ভজন দত্ত, স্কুলডাঙ্গা, বাঁকুড়া থেকে। প্রিয় দেবাশিস, তোমাকে আবার একটা চিঠি লিখছি, তখন মনটা ভারী হয়ে আছে। কতদিন হলো টিভি সংবাদপত্র ত্যাগ করেছি বলবো না ঠিক, তবে দেখছি না। যদি বলো কেন, তো বলি ভীষণ ভয় হয়, দ্বীপ নিভছে একে একে, অসহায়, কিছুই করার নেই। তাই খরগোশের মতো মুখ লুকিয়ে আমার মতো অনেকেই বাঁচার চেষ্টা করছেন। এই কি বাঁচা? বিদেশ থেকে বিমানে চেপে ভারতীয় জনসংখ্যার নিরিখে সামান্যই কজন তাদের অজান্তে বহন করে নিয়ে এলেন কোভিড-19 নামে এক অতি ক্ষুদ্র জীবাণুকে। তারপর সবাই জানেন কি করুণ এক পরিণতির দিকে আমরা একটু একটু করে হেঁটে চলেছি। সে কথা কি সেই গর্ভবতী মাকে আমরা জিজ্ঞেস করতে পারবো? না দেবাশিস, আমরা কিছুই পারিনি। এমনকি দড়ি কলসি নিয়ে ডুবে মরার সাহসও আমাদের নেই। আমরা যেমন করোনাকে এয়ারপোর্টে আটকাতে পারিনি, ঠিক তেমনি আমরা বৃদ্ধাশ্রম নির্মাণও আটকাতে পারিনি। বৃদ্ধাশ্রম তো এই পৃথিবীতে আপার ক্লাসের আরেকটা অপদান। আমাদের মানে আমাদের জীবনে তাদের তো দান, এর কোনো সীমা পরিসীমা নেই। সোশ্যাল মিডিয়ায় মা দিনেই তো দেখলাম মায়েদের নিয়ে কত কত উচ্ছ্বাস। হ্যাঁ, তুমি তো সংবেদনশীল একজন মানুষ, আর সেটি হলেই সব দেখে শুনে মনে তো হতেই পারে মায়েরা কেন আজও বৃদ্ধাশ্রমে। লোভ, আত্মসুখ, আত্মসর্বস্ব সমাজের এক গভীর অসুখের নাম বৃদ্ধাশ্রম। এ রোগ গরিব মানুষের বা আম আদমির নয় দেবাশিস। মাহীন এই পৃথিবীর আলো নিভে আসছে ক্রমশই। সাধ্যমতো আলো জেলে পারলে মানুষকে জাগাও, ক্রন্দনরত মায়ের চোখের জল মোছাও। আপার ক্লাসের দেওয়া অসুখে মায়েরা কাঁদছেন ঘরে, পথে, বৃদ্ধাশ্রমে। তবুও মা দিনে দেখি লোক দেখানো মাতৃপ্রেমে মা জগৎ শূন্যে ভাসে। ভালো থেকো। মাহীন পৃথিবীতে আমরা সবাই চেষ্টা করছি ভালো থাকার, তুমিও। চিঠিটি লিখেছেন ভজন দত্ত, স্কুল বাঁকুড়া থেকে। এবার যে চিঠিটি পড়ব এটি অনুষ্ঠানের আজকের শেষ চিঠি। চিঠিটি লিখেছেন আমার এক নতুন বন্ধু মৌসুমী চট্টোপাধ্যায় দাস, ডাঙ্গাপাড়া, কালনা, পূর্ব বর্ধমান থেকে। যাকে ছাড়া পৃথিবীর আলোই দেখতাম না, সেই মা যারা জন্ম মাতৃহারা, হয়তো তাদের কাছে মা একটা ধারণা। আর যারা মায়ের কোলে বড় হয়েছি তাদের কাছে মা কি তা নিজে মা হবার পর উপলব্ধিটা বেশি করে হয়। যে পাওনা স্বতঃসিদ্ধ ভাবি তা আসলে কতটা আত্মত্যাগের ফল বুঝতে গেলে একটা সন্তানকে বড় করার দায়িত্ব নিতে হয়। অথচ কথা উঠছে মাকেই অবহেলা করছে বর্তমান প্রজন্ম, ঠেলে দিচ্ছে বৃদ্ধাশ্রমে। আমার মনে হয় এক্ষেত্রে শুধুমাত্র সন্তানের ঘাড়ে বন্দুক রাখাটাও বাড়াবাড়ি। বর্তমান সমাজে দ্রুত নানা পরিবর্তন এসেছে। 30-40 বছর আগেও একান্নবর্তী বাড়িতে একাধিক বয়স্ক মানুষ থাকতেন, যারা ধর্মীয় আচার পালন বা আমের আচার তৈরির ছলেও মত বিনিময় করতেন, পরস্পরের প্রাথমিক অসুবিধাটা জানাতে পারতেন। কয়েকটি ছোট বাচ্চা থাকত যাদের মনোরঞ্জন করে তারা খুশি হতেন, বা উল্টোটাও, তাদের জগৎটা কারোর ভালো লাগুক বা না লাগুক, জগৎটা বেঁচে থাকত। বর্তমানের বয়স্কাদের ক্ষেত্রে দেখি নিজের বৌমা থাকাকালীন একান্নবর্তী ঘর ছেড়ে যে ক্ষুদ্র ঘর বেঁধেছিলেন, সন্তান বড় হবার পর সেই ঘরটাতেই তিনি মানাতে পারছেন না। স্বামী আগে চলে গেলে অবস্থা আরও খারাপ। নতুন টেকনোলজিকে বন্ধু করছেন না। বর্তমানে কর্মক্ষেত্রের উৎকণ্ঠা ও সামাজিক চাপ সন্তানকেও কিভাবে গিলছে হদিশ রাখতে চান না। ছেলে মেয়ে চাইলেও অনেক মা পুরনো ঘরদোর আঁকড়ে থেকে তাদের কর্মসংস্থানে যেতে চান না। সন্তান মায়ের জন্য ভালোবেসে ব্যয় করতে গেলেও এগো নিয়ে বসে থাকেন। এসব মতান্তরই বৃদ্ধাশ্রমে গড়ায়।
তবে ছেলে মেয়েকেও ভাবতে হবে কাজ শেষ করে কিভাবে সত্যি ঘরে ফেরা যায়। ঘরের সময়টুকু আমারই নয়, প্রতিটা সদস্যের। এই ভাবনা মাথায় রাখতে হবে। এমন ছবি দেখব, গান শুনব যা ছোট বড় সকলের। মায়েদের ছোটোখাটো ঘরের কাজের দায়িত্ব দিয়ে বাহবাও দিতে হবে, কারণ বয়স্করাও বড় ছোট হয়ে যায়। আর ছেলে মেয়েকে দিদা বা ঠাকুমার সাথে মন খুলে মিশতে দিতেই হবে। বুঝতে হবে আজ আমরা যা করছি তাই কাল বুমেরাং হয়ে ফিরে আসবে। সন্তান যা দেখবে তাই করবে। এক্ষেত্রে প্রিন্ট ও ভিজুয়াল মিডিয়া বড় পদক্ষেপ নিতে পারে বলেই আমার ধারণা। চিঠিটি লিখেছেন মৌসুমী চট্টোপাধ্যায় দাস, ডাঙ্গাপাড়া, কালনা, পূর্ব বর্ধমান, সূচক 713409। আপনাকে কৃতজ্ঞতা, ধন্যবাদ আমাদের পত্রপাঠ অনুষ্ঠানের শ্রোতা এবং একজন পত্রকার হওয়ার জন্য। আমাদের পত্রপাঠ অনুষ্ঠানের এখানেই সমাপ্তি আমরা ঘোষণা করব। তবে তার আগে আগামী সপ্তাহের বিষয়টা আমরা বলে দিই। আগামী সপ্তাহে অর্থাৎ 24শে মের রবিবারের বিষয় শিশুর শিক্ষায় ইঁদুর দৌড়। অর্থাৎ আমরা এই সময় দেখছি আমাদের ঘরে ঘরে শিশুদের শৈশবকে উপেক্ষা করে চলছে নিষ্ঠুরভাবে শিক্ষার অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়ার প্রতিযোগিতা। সব বিষয়ে অবোধ শিশুকে প্রথম করতে গিয়ে শিশুদের মানুষ তৈরি না করে শিক্ষার মিথ্যে ইঁদুর দৌড়ে সামিল করে দেওয়া হচ্ছে তাদের। আর এই শিশু শিক্ষায় ইঁদুর দৌড়ে গিয়ে স্বার্থপর, হৃদয়হীন, নিষ্ঠুর হয়ে যাচ্ছে শিশুরা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার করতে গিয়ে মনুষ্যত্ব হারিয়ে ফেলছে ক্রমশ। না, এভাবে এই মানসিক রোগের শিকার হতে দেওয়া যায় না। সমাজকে ঠেলে দেওয়া যায় না রসাতলের দিকে। তাই আগামী সপ্তাহের বিষয় শিশুর শিক্ষায় ইঁদুর দৌড়। আপনাদের সকলকে ধন্যবাদ পত্রপাঠ অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের প্রতি রইল শ্রদ্ধা, কৃতজ্ঞতা, অভিনন্দন। আরও চিঠি লিখবেন, বেশি বেশি করে চিঠি লিখবেন। আপনাদের বন্ধুদের, আপনাদের পরিচিতদের এই চিঠির কথা জানিয়ে দেবেন, তারাও যাতে উৎসাহিত হন, চিঠি লেখেন, চিঠির অভ্যেসকে আবার ফিরে পান। আজকের মতো এখানেই শেষ করি। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।